আসসালামু আলাইকুম, দিস ইজ MBBK ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তোমাদের এই যে ফিজিক্স স্থির তড়িতে 3 নাম্বার পার্ট, তাই না? ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বার পার্টে তোমাকে আশা রাখি এখানে বেসিক মোটামুটি শেষ হয়ে যাবে, তারপর ম্যাথমেটিক্যাল একটা পার্ট থাকবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো এখান থেকে এই যেগুলো আমরা করছিলাম মোটামুটি পূর্বের পার্টটুকু করে আসছো না? তারপর এখান থেকে তোমাদের বলছিলাম যে এখান থেকে একটা নতুন ধারাবাহিক একটা টপিক আছে। এই ধারাবাহিক টপিকগুলো একটু বলি। দেখো, তাহলে এখানে যে জিনিসটা সেটা হইতেছে স্থির তড়িৎ কাকে বলে, মানে এই যে তড়িৎ ক্ষেত্রটা। আসলে স্থির তড়িৎ আমরা আগেই শিখছি। তড়িৎ ক্ষেত্রটা কি বলো তো? আচ্ছা, একটা হইতেছে তোমার মাঠ। এই যে তুমি যেটা বললে যে তোমার সেন্টার ফিল্ড বা ফিল্ডের যেখানে খেলছো বা মাঠ করছো, ওটার একটা বর্ডার থাকে না? ওই যে বর্ডার, ওই বর্ডার পর্যন্ত তোমার মাঠ, তাই না? আবার এই যে ইউনিভার্সিটির একটা বর্ডার থাকে, ওই ইউনিভার্সিটি বর্ডার প্রত্যেক জায়গায় তোমার হইতেছে এই যে আনসার বলো বা যারা বলো তারা হইতেছে পাহারা দেয় বা যে কোনোভাবে প্রোটেক্ট করে, ওর ভিতরে বহিরাগত ঢুকতে দেয় না, তাই না? তাহলে এই যে একটা অঞ্চল আছে না, এটা হইতেছে তার একটা ক্ষেত্র। ইউনিভার্সিটির এটা একটা ক্ষেত্র। সো সেই রকম তড়িৎ যতটুকু জায়গা মিলে বিস্তার করে সেই জায়গাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। মানে যতটুকু জায়গা, বুঝতেছ? ইউনিভার্সিটির যে বর্ডার আছে, এক পা ভিতরে দিলে তুমি ইউনিভার্সিটির ভিতরে, এক পা বাইরে দিলে, ঠিক আছে না? ঠিক সেই রকম তড়িৎ এর একটা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রটাকে একটু যদি বলা হয়, দেখো এখানে কীভাবে উল্লেখ করা হয়। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, সংজ্ঞাটা এখানে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি, কোনো চার্জযুক্ত বস্তুর চারপাশে যে অঞ্চলে অন্য কোনো চার্জ স্থাপন করলে তার উপর তড়িৎ বল ক্রিয়া করে। মনে করো এই যে এটা হইতেছে তোমার একটা বড় ক্ষেত্র। আর নর্মালি তো এরকম হয় না আসলে। আচ্ছা, এটা এত ছোট করা হয়েছে। আচ্ছা, নর্মালি তো আসলে এরকম হয় না জিনিসটা। আসলে তুলনামূলক দেখা যায় একটু বৃত্তাকার পথে, মনে করো বৃত্তাকার হিসেবে যদি দিতাম। একটা হইতেছে তড়িতের এই সেন্টার থেকে এটা একটা তড়িতের ক্ষেত্র। এখন এই জায়গায় এটা মনে করো একটা হইতেছে পজিটিভ চার্জ। কী চার্জ ভাইয়া? পজিটিভ চার্জ। সো এই জায়গায় তুমি যদি এখানে যদি আরেকটা ছোট্ট করে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ এর ক্ষেত্র হইতেছে ওই বর্ডার পর্যন্ত। বাট এটাকে যদি তুমি এই জায়গায় আনো, দেখবে একটা বিকর্ষণ ফিল করবে। আবার এই জায়গায় যদি একটা নেগেটিভ চার্জকে আনো, আকর্ষণ ফিল করবে। তার মানে একটা ওই যে চুম্বক, দেখো চুম্বককে দূর থেকে রাখলেও কি আকর্ষণ করে না? কিন্তু একটা কাছাকাছি আসলে তখন আকর্ষণ বা বিকর্ষণ করে। সো এই যেই বর্ডারের ভিতর তার কাজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় তার ক্ষেত্র। সে যেই বর্ডার পর্যন্ত তোমার তড়িতের ক্রিয়া করে, অন্য কোনো বস্তু আনলে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটা হইতেছে তোমার তড়িৎ ক্ষেত্র। বুঝছি? দেখো এখন সংজ্ঞাটা দেখো, ক্লিয়ার বুঝি কিনা? কোনো চার্জযুক্ত বস্তুর চারপাশে যে অঞ্চলে অন্য কোনো চার্জ স্থাপন করলে তার উপর তড়িৎ বল ক্রিয়া করবে, সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলা হয়। বুঝছি ভাইয়া? সেই অঞ্চলকে আমরা কী বলবো? তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা একটু দেখবো। দেখো এই ইকুয়েশনটা একটু আমাদের জানা ইম্পর্টেন্ট আছে। আর তার পাশাপাশি এটাকে আমরা আরেকটু এগুলো ক্লিয়ার করে দিই। দেখো, আচ্ছা দেখো এই যে ইকুয়েশনটা কি ভাইয়া? ইকুয়েশনটা দেখো, তড়িৎ ক্ষেত্রকে কী দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? দ্বারা প্রকাশ করা হয়। ওকে, ইজিক্যাল কী বলা হয়? দেখো, ইজিক্যাল বলা হয় কে ইন্টু কিউ ডিভাইডেড আর। কী হইলো? ইজিক্যাল কে কিউ ডিভাইডেড আর। এতটুকু বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝে থাকলে এই যে দেখো তোমার একটা ছিল, বিশেষ করে তোমার হচ্ছে বলের, গতদিন শিখছিল বলের সূত্রটা কী ছিল বলো তো? বল এফ। হ্যাঁ, এফ 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 একটু মনে করে দেখো। এফ ইজিক্যাল ছিল কি? কে Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানেও তো আর স্কোয়ার আছে, বুঝছো? আচ্ছা, এখানেও আর স্কোয়ার ছিল, এখানেও আর স্কোয়ার ছিল। আচ্ছা দেখো, তাহলে এটার পার্থক্যটা কি? এটা হইতেছে তড়িৎ ক্ষেত্র কী ছিল? কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কোয়ার। আর এফ কী ছিল? কে ইন্টু Q1 ডিভাইড Q2 ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এখানে অতিরিক্ত দেখো, অতিরিক্ত একটা কে আছে, অতিরিক্ত একটা Q2 আছে, তাই কি না? তার মানে আলটিমেটলি এটা হইতেছে এই এফটাকে আবার আমরা সুন্দর এভাবেও লিখতে পারতাম। আমরা বলতে পারতাম এফ ইজিক্যাল কে Q1 Q2 যদি একটা হইতো তাহলে বলতে পারতাম না কিউ স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। এখানে কি আছে? এখানে আছে হইতেছে ই ইজিক্যাল কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কোয়ার। আর এখানে হইতেছে, এখানে কি ভাইয়া? কিউ স্কোয়ার, টু না, কিউ স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার, মানে দুইটাকে একটা ধরলাম। বুঝতে পারছি? তাহলে এফ আর এটা পার্থক্য কি বুঝলাম? আচ্ছা দেখো, পার্থক্য যদি বুঝে থাকি তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো পরের পেজে। আচ্ছা, পরের পেজে তো আমরা ব্যাখ্যা দেবো। তাহলে এই জায়গায় একটু তুমি ক্লিয়ার করে নাও। তাহলে ক্লিয়ারটা কী হইলো ভাইয়া? তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাইলাম বলো দেখি, ই ইজিক্যাল কী হয় ভাইয়া? কে কিউ ডিভাইডেড আর স্কোয়ার, এটা পাইলাম। সেমভাবে আবার আমরা পাইছি এফ ইজিক্যাল কী ছিল? কে Q1 Q2 ডিভাইডেড
আর স্কোয়ার। তার মানে দেখো কোনটাতে কি বেশি আছে, কোনটাতে কি বেশি আছে বলো তো? এফে একটা কিউ বেশি আছে, একটা চার্জ বেশি আছে। তাহলে এটা সম্পর্ক কি দেখো। এখন আমি যদি এটাকে সুন্দর করে যদি এভাবে বলি, দেখো এটাকে আমরা যদি এভাবে বলি যে এই যে সম্পর্কটা ছিল সেটাকে ই, এটা তো আছে তাই না, এটা এফ। আমি যদি বলি এফ, এফ হইতেছে ই ইন্টু কিউ, ঠিক হয় কি না? ই যা ছিল দেখো ই এটা আছে না, ইর সাথে নতুন করে যদি একটা কিউ গুণ করে দাও তার মানে আলটিমেটলি এটা হয় না, তখনই আমরা কি বলতে পারি? এফ বলতে পারি না? বুঝছো? তাহলে এই জিনিসটা নতুন করে আমি যদি আনতে পারি তাহলে এটা বলতে পারি, এতটুকু বুঝছি। তাহলে এই জিনিসটা নতুন করে আনলাম, তাহলে আনার ফলে আমরা একটা নতুন একটা সম্পর্ক পেলাম। সম্পর্কটা কি ভাইয়া? এফ ইজিক্যাল ই কিউ। বুঝতে পারছি? বুঝলাম। দেখো এফ জানছিলাম, এফের সাথে সম্পর্ক করে এটা পারলাম, আর এফের সাথে এটা একটা টোটাল সম্পর্ক। বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি যা শিখলাম তার একটা সামারিটা কি হলো? আমরা আগে থেকে যেটা জানতাম সেটা হলো, আগে থেকে কি জানতাম ভাইয়া? আগে থেকে জানতাম এফ ইজিক্যাল কী ছিল বলো তো? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার। নতুন করে একটা শিখলাম, সেটা কি? ই মানে কি? তড়িৎ ক্ষেত্র। এটা ইজিক্যাল কে ইন্টু কিউ ডিভাইডেড একটা। তারপর এই দুটা মিলে আমরা কি বলতে পারি? দুটা মিলে আবার আমরা বলতে পারি এফ ইজিক্যাল ই কিউ। ঠিক আছে না? ওকে, ই কিউ। আবার এটাকে আবার আরও এইভাবে আমরা বলতে পারতাম যে এটা যেহেতু, সুতরাং আমরা যদি বলি ই ইজিক্যাল কী হবে? আমরা বলি ই ইজিক্যাল, দেখো এটা গুণ আছে না, এই পাশে ভাগ হয়ে যাবে। ইজিক্যাল কী হবে? এফ ডিভাইডেড কিউ। বুঝতে পারছি কি না? দেখো এতক্ষণ বুঝতে পারলাম। তাহলে এই যে প্রত্যেকটা একটা করে সূত্র, সমীকরণগুলো বুঝতেছি। এটা একটা কখনো এটা ইউজ করে লাগতে পারে, আবার কখনো এটা ইউজ করে লাগতে পারে। বুঝছি? এই প্রত্যেকটা একটা ইকুয়েশন, সবগুলো পারা যাবে না। একদম কি না বুঝে একটা মুখস্থ করলাম, ওটার সাথে কানেকশন আছে কিনা? বুঝছি? তাহলে এটার সাথে আমরা সবগুলো কানেকশন করতে পারছি। ওকে, ঠিক আছে, আশা করি জিনিসটা আমরা পারবো। সংজ্ঞাও বুঝছো, ইকুয়েশন বুঝছো। এখন দেখো ইলেকট্রিক ফিল্ড আসলে কীভাবে কাজ করে। এরকম জিনিসগুলো বই খুলতে কখনো দেখছো? দেখা যাচ্ছে বই খুলে দেখবা যে এইরকম জিনিসগুলো দেখা যায়। এখন সেই জিনিসটা আসলে কী বোঝায় সেটা আগে তোমাকে একটু বলি। দেখো এখানে কীরকম ভাই, এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এটা কি? নেগেটিভ চার্জ। এই যে তোমাকে একটু আগে বললাম না একটা ক্ষেত্র দেখা যায়, এখন হইতেছে এই যে তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্রটা তুমি যে বললাম যে এটা মনে করে একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কীভাবে বোঝাইতেছে? এই যে এটা মনে করো তার হইতেছে বর্ডার, ঠিক আছে না? এটা হইতেছে তার বর্ডার, আর এটার বর্ডার কতখানি? এতখানি, তাই কি না? এটা হইতেছে একটা বর্ডার। তাহলে এটা হইতেছে একটা তড়িৎ ক্ষেত্র, এটা হইতেছে এটা পজিটিভ তড়িৎ ক্ষেত্র, এটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্র। তাহলে এই যে দুটা তড়িৎ ক্ষেত্র, আমরা তো বললাম যে একটা হইতেছে এরিয়া, তাই না? সেই এরিয়া তার মানে এর ভিতরে যদি কোনো বস্তু যদি আসে, এর ভিতরে যদি একটা যদি কিউ নামক একটা চার্জ আসে, এখানে যদি কিউ নামক একটা চার্জ আসে, তাহলে সে কী করবে? একটা আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে, তাই না? সো এই যে জায়গায় এখানে এখন এটার ক্ষেত্রে এটাও ক্ষেত্র, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা ক্ষেত্রকে আলাদাভাবে বোঝার জন্য দুইটা চিহ্ন ইউজ করা হয়। এটা হইতেছে কাল্পনিক, কি বলতো? কাল্পনিক। এটা হইতেছে বাস্তব না, মানে একদম যে সত্য এটাই হবে তা না, এটা ধরে নেওয়া হয়েছে, বুঝছো? কাল্পনিক একটা চিত্র। কাল্পনিক চিত্র কী হয়েছে? পজিটিভ নেগেটিভ দুইটা আলাদা। এটা সত্য, পজিটিভ যেই দিক হবে নেগেটিভ কী হবে তার, কিন্তু পজিটিভ কোন দিকে নেগেটিভ কোন দিকে এটা কনফার্ম না, এই জন্য এটা ধরে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা আমাদের হিসাব নিকাশ সহজ করার জন্য যেভাবে ধরে নেওয়া হয়েছে সেটা কি ধরা হয়েছে? দেখো পজিটিভ, দেখো পজিটিভগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, কেন্দ্র থেকে বাইরে, দেখো সবাই বাইরের দিকে বের হয়ে যাচ্ছে না? সবাই বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভের চিহ্ন কীরকম? সেন্টার থেকে বাইরের দিকে বের হয়ে যাওয়া। এটা হইতেছে একটা আনুমানিক, কল্পনা করা হয়েছে, আবার বলতেছি, কারণ এমন হইতে পারে এটা কেউ ভিতর দেখাতে পারতা, কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে এখন যেহেতু ধরে নেওয়া হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার হয়, সো তুমিও আজ থেকে কী ব্যবহার করবে? পজিটিভ মানে ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে আমরা যখন বলবো সেটা হবে কি? নেগেটিভ মানে হবে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। এতখানি বুঝছে কিনা? তারপর এটা মানে ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, আর ওটা বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। বুঝছি? তাহলে এই জিনিসটা, এখন সেই জিনিসটাকে এখানে টোটালি তোমার কয়েকটা হচ্ছে তোমার পয়েন্ট আকারে তুলে ধরা আছে। 1 নম্বর পয়েন্ট দেখতে পাই কিনা দেখো তো, কী বলা হয়েছে? ধনাত্মক চার্জ থেকে বল রেখা বের হয়, ধনাত্মক থেকে বের হয়, তাই হয়েছে কিনা? বের হয়, এবং ঋণাত্মক চার্জে এসে কেন্দ্রীভূত হয়। কেন্দ্রীভূত হয়েছে না ভাইয়া? মিলিত হয়েছে। বলরেখার স্পর্শকের দিকই তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশনা করে। স্পর্শকের দিক, স্পর্শক কোনটা বলো তো? এই যে এটা, যেমন মনে করি এর সাথে এই যে
এখানে যে স্পর্শ করতেছে, তারপরে এই যে এই বরাবর, তারপর কি এই বরাবর, তারপর কি এই বরাবর, বুঝছি? একটা বৃত্তের যে স্পর্শক থাকে না, বৃত্তের স্পর্শক বোঝো? এটা যদি বৃত্ত হয়, বৃত্তের স্পর্শক কোনটা হবে? যেটা একে স্পর্শ করে যাচ্ছে, এই যে এটা হচ্ছে একটা স্পর্শক, আবার মনে এটা হচ্ছে একটা স্পর্শক। তাহলে দেখো তো এগুলা অনেকটা এইরকম ভাবে না, স্পর্শকের মধ্যে একটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, একটা এই সবগুলো বের হয়ে যাচ্ছে কিনা। তবে এই স্পর্শকের ভিতর যেটা হইতেছে এটাকে আমরা কাল্পনিক কী ধরে নিছি ভাইয়া? তড়িৎ ক্ষেত্র রেখা। ওকে, 1 নম্বর পয়েন্ট বুঝছি। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট যদি বলি, ওকে 2 নম্বর পয়েন্ট দেখো, চার্জের পরিমাণ যত বেশি, চার্জের পরিমাণ যত বেশি, প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা তত বেশি হবে। মানে গল্পটা বুঝছো? গল্পটা হইতেছে, যদি এটা মনে করো পজিটিভ চার্জ, এর চার্জ মনে করো হইতেছে কম, কম চার্জ হলে এটা কীরকম হবে? এটা মনে করে 1 2 3 4 5 6 7 8 এরকম বুঝালাম। এই চার্জটা যদি আরও বেড়ে যায়, পজিটিভ মনে করো অনেক বেশি আছে, তাহলে এটা কী হবে? এই সংখ্যাগুলোই বেড়ে যাবে, আরও বেশি হবে, বুঝছো? এই মাঝখানে আরও বেড়ে যাবে। গল্প কি বুঝছি এবার? তার মানে যদি বলে যে মনে করো তোমাকে একটা আনুমানিক ধরে নেওয়া হলে, মনে করো যে হচ্ছে 2 কুলম চার্জ, সো সেই ক্ষেত্রে তুমি মনে করো যে এরকম 4টা দিলা, 4 কুলম হলে 8টা দিলা, বুঝছো? তার মানে যত হবে সেটা আনুমানিক বেড়ে যাবে। মানে এটাতে এমন সত্য না যে আসলে 8টা বা 10টা। চার্জ যদি একটা 10 দেখায়, একটা যদি 20 দেখায়, কোনটাতে বেশি দিবা? যেখানে 20 ছিল সেখানে সংখ্যাগুলো বেশি দেবে, বুঝতে পারছি? ওকে, তারপরের ঘটনা দেখো। তারপরে ঘটনাতে আসি 3 নাম্বার। বলরেখা যত ঘন সন্নিবেশিত হয়, তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হয়। ঘন সন্নিবেশিত মানে কি? যত বেশি কাছাকাছি থাকবে, বেশি থাকে। এটা ঘন না? এটা তুলনামূলক মনে করি এটা ঘন, আগেরটা পাতলা ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই যে যত ঘন হবে তত কী হবে? চার্জের সংখ্যা তত বেশি হবে। তারপর দুটি ভিন্ন চার্জের বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। দুটি ভিন্ন চার্জ, দেখো পজিটিভ চার্জ আছে না, পজিটিভ চার্জ এইদিকে যাইতেছে, নেগেটিভ চার্জ ভিতরে ঢুকতেছে। দেখো দেখো দেখো, তোমাকে আলটিমেটলি সব একটু ক্লিয়ার করে বোঝে, এই লাইনটা একটু বোঝো। দেখো পজিটিভ চার্জ কী হইতেছে? ভিতর থেকে বাইরে যাইতেছে, তাই না? আর নেগেটিভ চার্জ কী হইতেছে? বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। এরা কি একে অপরকে সংঘর্ষ করবে? এই দিকতে আসছে, এই দিক থেকে সংঘর্ষ করে না, কিন্তু এই দিকে আসতেছে, ও ভিতরে যাইতেছে। তার মানে এরা কি একই দিকমুখী, তার মানে কখনো এরা সামনাসামনি সংঘর্ষ, বিপরীত চার্জ কখনো সংঘর্ষ করে না, কিন্তু সেম চার্জ হলে করতো। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, এতখানি সব বুঝতে পারছি কিনা? কারণ এটা বুঝছি, এটা বুঝছি, এটা বুঝছি, এটা বুঝছি, এই 4টা প্রশ্ন অনেক সময় খ নাম্বারে বা অনেক জায়গায় ব্যাখ্যা করতে বলা হয়, পারবো না? ওকে, ঠিক আছে। দেখো এই অংশটুকু হয়ে গেলে আমরা একটু পরের অংশটুকুতে যাই। এই যে এখানে আরও কিছু তড়িৎ ক্ষেত্র আরও সুন্দর করে দেওয়া আছে। দেখো একটু আগে যে ঘটনাটা বললাম, এটা কি ভাইয়া? এটা হলো পজিটিভ, এটা কি নেগেটিভ, তাই না? দেখো পজিটিভটা কোন দিকে যাওয়ার কথা? এর চতুর্দিকে তো যাবে, তাই না? দেখো পজিটিভ এইদিকে বের হয়ে যাইতেছে, এইদিকে বের হয়ে যাইতেছে, এইদিকে বের হয়ে যাইতেছে, এইদিকে সব দিকে কী হইতেছে? বের হয়ে যাইতেছে। নেগেটিভ সব দিক থেকে ভিতরে ঢুকতেছে, দেখো সব দিক থেকে ভিতরে ঢুকতেছে। এখন তুমি এই যে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভকে যদি রেখে দাও, পরস্পরকে কী করে? আকর্ষণ করে। দেখো এই যে যখন এর এই দিকের পাশে যেটা ছিল, মনে করো দুইটা চুম্বক কাছাকাছি এইভাবে রাখছো, এই পাশের বলরেখাগুলো ওই পাশে চলে যাবে, এই পাশে বলরেখাগুলো ওই পাশে ভিতর ঢুকবে। কিন্তু যারা সামনাসামনি আছে, এ কি পজিটিভ না? এ নেগেটিভ। তার মানে এরগুলা কি হবে? বের হয়ে যাবে, আর এটাই আবার ভিতরে ঢুকবে। এরগুলা বের হয়ে যাবে, এখানে ভিতরে ঢুকতে হবে, বুঝতেছ? এই জন্য এদের মাঝে একটা স্ট্রং কানেকশন হয়। কারণ এরা কী হইতেছে? একজন বের হয়ে যাইতেছে, আরেকজনের ভিতরে আসতেছে, তার মানে সম্পর্ক কি স্ট্রং হয়ে যাচ্ছে না? এই যে তার মানে পজিটিভ নেগেটিভ সম্পর্ক যদি তোমাকে বলা হয় বলরেখার মাধ্যমে দেখাতে পারবো না? এটা বুঝছি? ঠিক আছে। এখন দেখো যদি বলা হয় পজিটিভ পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে বলো কি হবে? আমরা দেখছি একে অন্যকে ছেদ করে না, একে অন্যকে ছেদ করে না। পজিটিভ পজিটিভ হলে কী করে? বিকর্ষণ করে না? কেন বিকর্ষণ করে? দেখো বলরেখা দ্বারা বোঝা যায়। এরা এদিকে বের হয়ে যাচ্ছে, এরা এদিকে বের হয়ে যাচ্ছে, এরা এদিকে বের হয়ে যাচ্ছে, সবাই সব দিকে বের হয়ে যাইতেছে, কিন্তু এইদিকে ভিতরে যাইতে পারতেছে না, এও যাইতে পারতেছে না, কারণ এখানেও একটা আছে। বুঝতে পারছি? দেখো এরা সবাই সব দিকে বের হয়ে যাইতেছে, কিন্তু কেউ কারোর সাথে সংঘর্ষ হইতেছে না, কারণ এই যে মাঝখানে একটা পর্দা তৈরি হয়েছে। এই জন্য পজিটিভ চার্জগুলো কী হয়? পরস্পর বিকর্ষণ করে। এরা কি স্পর্শ করতে পারছে? ঘটনাটা বুঝছো কি না? তোমাকে যদি পজিটিভ নেগেটিভ চার্জ দিয়ে বলে বলরেখা একে দেখাও, আঁকাতে পারবো? এরকম বন্ড হবে। আর যদি পজিটিভ পজিটিভ দেয়, বিকর্ষণ করবে। নেগেটিভ নেগেটিভ দিলে
নেগেটিভ নেগেটিভ দিলেও বিকাশন হবে, এও ভিতরে ঢুকবে, এও ভিতরে ঢুকবে, মানে সবাই দেখা যাবে ভিতরে ঢুকতেছে, কিন্তু কারোর সাথে কারো সম্পর্ক নেই। এতক্ষণ বুঝতে পারছি কি না? বুঝতে পারছি ভাইয়া? ওকে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। তারপরের অংশটুকু দেখো। এখন একটা ম্যাথ করো দেখি, ম্যাথ করো দেখি, ম্যাথটা কী বলে দেখি। এতক্ষণ যে সূত্রগুলো কি মনে আছে? এখানে কী কী দেওয়া আছে আগে তুমি আইডেন্টিফাই করো। 5 কুলম চার্জ, চার্জের একক কি ভাইয়া? কুলম। চার্জের একক চার্জকে প্রকাশ করা হয় কি দ্বারা? কিউ দ্বারা। কিউ দ্বারা প্রকাশ করা হয়। মানে একটা হলো প্রতীক, দেখো একটা হলো প্রতীক, কি বলো তো? প্রতীক। আমি যদি বলি চার্জের প্রতীক কি? চার্জ। ওকে, চার্জের প্রতীক যদি বলি সেটা হবে কি ভাইয়া? সেটা হবে কিউ। আর যদি বলি চার্জের একক, কি বলো তো? একক, তার মানে সেটা কি হবে? কুলম। বুঝতে পারছি এতটুকু? ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন দেখো 5 কুলম, তার মানে এটা কি দেওয়া আছে? এটা কিউ নামক চার্জ দেওয়া আছে, তাই কি না? জন্য 10 মিটার, এটা কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে, তাই কি না? তড়িৎ ক্ষেত্রের মান কত? তড়িৎ ক্ষেত্রের মান মানে কি বলো তো? ই না? এতক্ষণ বুঝছো কিনা? দেখো তার মানে তোমার কী কী দেওয়া আছে, কী কী চাইছে। তাহলে এখন তুমি একটু সূত্রটা বলো দেখি। আগে দেওয়া আছে অংশটুকু লেখো। তাহলে তোমার দেওয়া আছে কি ভাইয়া? কিউ ইজুকাল কি দেওয়া আছে বলো তো? 5 কুলম, তাই কি না? আর ডিস্টেন্স ইজিক্যাল কত দেওয়া আছে? 10 মিটার। হ্যাঁ, তারপরটা বলো দেখি কী চাইছে বলো তো? ই ইজিক্যাল ওয়াট, তাই কি না? আচ্ছা, তুমি ইর সূত্রটা কি জানো বলো তো দেখি, বলো। আমরা কি বলবো? উই নো। আমরা কি জানি বলো তো? আমরা অনেক কিছু জানি। উই নো কি বলো তো? বলো দেখি। ই ইজ ইকুয়াল, তাই না? আচ্ছা, আমরা একটু এটা লিখি, ই ইজ ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এই যে তার মানে নতুন একটা কে এর মান আমরা জানি। কে এর মান কত বলো তো? কে ইজ ইকুয়াল 9 × 10⁹, তাই কি না? 9 × 10⁹ একক কি বলো তো? একক মানে আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে কি? নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, তাই কি না? ইনভার্স 2। এতটুকু বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এই যে এখন সবগুলো মান পেলাম, এখন সুন্দর করে মানগুলো বসাই দাও। মানগুলো বসাই দিলে দেখো আমরা বের করতে পারি। তার মানে এখানে কী হবে? 9 × 10⁹, তারপর কী হবে? উপরে কত ভাইয়া? উপরের মান হলো 5 আর নিচে হইলো 10⁻²। ক্যালকুলেট করো দেখি কত পাইলাম। 9 × 10⁻40, তাই হবে কি? দেখো তো একটু আমি মুখে হিসাব করি। দেখো আমি একটু মুখে হিসাব করে দেখাই। দেখো এটা একটু ডাউট হইতেছে। দেখো কি করবো, দেখো 10² না? তাহলে এটাকে যদি একটু হিসাব করো, এটা কি হবে দেখো? 9 × 10⁻9, তারপর উপরে কত? 5 আর নিচে কত? 10², তাই কি না? তাহলে এই যে 10², দেখো একটু এইভাবে তুমি হিসাব করে ফেলতে পারো। 10² না? এই স্কোয়ার দিয়ে এখানে কেটে গেলে এখানে থাকে কি? এখানে থাকে 7। কে থাকে? 7। তাহলে 9 × 10⁻7 আর 5 নং 45 যদি হয়, তাহলে আমরা বলতে পারি 45 × 10⁻7। এটাকে যদি এক ঘরে এই পাশে আনো, তাহলে দশমিকটা এইরকম হয়ে যাবে কি? 4.5 × 10⁸, তাই কি না? এটা পাইছো না? কত পাইছো? কত পাইছো দেখো তো। এই যে এটাকেই তুমি একটু দশমিক আনবে। এই যে এই ইঞ্জিনিয়ারিং আছে না, ইএনজি, দেখো ইএনজি, এটা কত? 450 আসছে। ওই 450কে 3টা ডট আগাই দাও। দেখো এটা কিন্তু আমি 4.5 দিছি, তার মানে কি এখানে এরকম না? 450, তুমি একটা দশমিক এই পাশে আনো, তার মানে এটা 6-এর জায়গায় 7 হয়ে যাবে। আরেকটা দশমিক এই পাশে আনো, 7-এর জায়গায় 8 হয়ে যাবে। বুঝছো? মানে একবার 400 আর একটা হলে 4.10⁻²। বুঝছো গল্পটা? বুঝছো? দেখো এটাই হবে আলটিমেটলি। কী হবে? এটার সাথে ওটা মিল পাইছি কিনা দেখো তো। হ্যাঁ, এই উত্তরটাও লিখলে হবে, কিন্তু এটা হইতে সাইন্টিফিক মেথড। বুঝছো? এটা হইতেছে একটা সাইন্টিফিক মেথডে এটা অ্যাপ্লাই করা হয়। বুঝছো? মানে সব সময় করা হয় কি? একক স্থানীয় একটা সংখ্যা লেখা হয়। তারপর দেখো কয় সংখ্যা তুমি ডানে আসছো বলো তো? 6 ছিল, দশমিক ছিল, তার মানে 450-এর পরে এক ঘর বামে আনছো না? যত ঘর বামে আনবো পাওয়ার তত বাড়ে, যত ঘর ডানে আনবো পাওয়ার তত কমে। তাহলে বামে কয় ঘর আনছো? তাহলে পাওয়ার কত হবে? 6-এর জায়গায় 8 হবে। বুঝছো? পারবো? ওকে, ঠিক আছে। ম্যাথ ধরে পারবো না? ঠিক আছে, পরে অংশটুকু দেখো। আর কি এই যে এই ম্যাথটা একটু করো দেখি, কি বলা আছে ভাইয়া?
3 কুলম্ব চার্জ, আবার কি দেওয়া আছে এটা কি কিউ। 3 কুলম্ব চার্জের একটা বস্তু 10 নিউটন, এটা কি দেওয়া আছে এফ। অনুভব করলে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড মানে কি ভাইয়া ই। তাহলে আমার কি দেওয়া আছে বলো তো? তাহলে আমি দেখতে পাচ্ছি আমার দেওয়া আছে কি কিউ ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া? কিউ ইকুয়াল কত দেওয়া আছে বলো তো? 3 কুলম্ব। তারপর এফ ইকুয়াল কত দেওয়া আছে? 10 নিউটন। আচ্ছা, আর ডাব্লিউ ইকুয়াল কত, ই ইকুয়াল কত, তাই চাইছে না? আচ্ছা, এই তিনটাতে কোন সূত্র জানো? এই তিনটাতে কোন সূত্র জানো? এফ ই ই কিউ, তাই না? একটা সূত্র জানি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি উই নো দ্যাট, কি জানি বলো তো? উই নো দ্যাট এফ ইজ ইকুয়াল ই কিউ, তাই না? আমার চাইছে কি ই চাইছে, তাহলে তুমি বলো ই ইজ ইকুয়াল কি হবে? এফ বাই কিউ। তাহলে এখন মানগুলো একটু বসাও দেখি। মানগুলো যদি বসাই তাহলে কি হবে? এফ এর মান কত ছিল? 10। কিউ এর মান কত ছিল? 3। তাহলে কত হবে? 3। তাহলে 3.333 এত কি? এই যে এটা না, তাহলে এর এর এককটা কি হইতেছে? এর একক হইতেছে কি নিউটন পার কুলম্ব। কি হবে বলো তো? নিউটন কুলম্ব ইনভার্স 1, তাই কি না? নিউটন কুলম্ব ইনভার্স 1। এতটুকু বুঝতে পারতেছি বলো তো? বুঝতে পারতেছি না? এককটা কেমনে বের করলাম? এফ মানে হচ্ছে নিউটন, সি মানে কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব। পারবো না? ওকে, ঠিক আছে। দেখো এগুলো ম্যাথগুলো পারা যাবে ইনশাল্লাহ। এগুলো হইতেছে একটু সহজ সরল ম্যাথ। তারপরে কি আছে? এইচ আরেকটা, এই ঘটনাটা একটু বোঝো দেখি। ঘটনাটা বুঝলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। কী বলছে দেখো তো? চার্জ এবং তার দ্বিগুণ, মানে একটা চার্জ এবং আরেকটা চার্জের কি দ্বিগুণ পরিমাণ বিপরীত চার্জ, দ্বিগুণ পরিমাণ বিপরীত চার্জ যদি থাকলে তার বলরেখা কেমন হবে? দেখো এটা হইতেছে প্লাস কিউ, আর এটা আবার কি -2q, কারণ তার বিপরীত এবং দ্বিগুণ না? কারণ এর বলরেখা যা হবে, এর বলরেখা কী হবে? তার দ্বিগুণ হবে। কিন্তু এটা পজিটিভ, তার মানে এটা কী করবে? ভিতর থেকে বাইরে আসবে, তাই কি না? আর এটা নেগেটিভ, তার মানে কি বাইরে থেকে ভিতরে ঢুকবে। তাহলে দেখো এই যে, তার মানে কি বোঝাইতেছে? এর ম্যাক্সিমামগুলো এ ভিতরে নিয়ে নেবে আর বাকিগুলা বাইরে থেকে। গল্পটা বুঝছো? এ +1 এ -2, +1 কারণে অল্প, প্লাস -2 মানে বেশি। এ পজিটিভ হওয়ার কারণে ভিতরে আসতেছে, এ নেগেটিভ হওয়ার কারণে, মানে পজিটিভ হওয়ার কারণে বাইরে যাইতেছে, নেগেটিভ হওয়ার কারণে ভিতরে আসতেছে। পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ করে, এই জন্য এরগুলো এর ভিতরে আসতেছে, আর এর তো আরও বেশি ফাঁকাগুলো বাইরের পরিবেশ থেকে নিতেছে। বুঝতে পারছি? পারবো না মিলাইতে? ওকে, ঠিক আছে, আশা করি আমরা এটাও পারবো। তারপরে গল্পটা আরেকটু গল্প বুঝি। দেখো আরেকটু গল্প বুঝিয়ে আরও কিছু কাজ আছে। এটা কি তড়িৎ বিভব, বিভবটা কি সেটা এখন দেখবো। দেখো তড়িৎ বিভব কি ভাইয়া? তড়িৎ বিভব এই জিনিসটা তোমাকে যদি বলা হয়, একটু সংজ্ঞাটা একটু দেখো তো কী মনে হয়? কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে, কত থেকে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ আধানকে নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলা হয়। গল্পটা আশা করি বুঝি নেই। দেখো আমরা একটু ক্লিয়ার করে বলি। মনে করো এই যে কোনো তড়িৎ ক্ষেত্রে, কোনো তড়িৎ ক্ষেত্রে, মনে এটা একটা তড়িৎ ক্ষেত্র ছিল, মনে ই নামক একটা তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্র কত পর্যন্ত বিরাজমান? মনে করো এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিরাজমান। ওকে, তাহলে যতটুকু তড়িৎ ক্ষেত্র আছে এটাকেই বলা হয় তার সীমা, তার সীমা। তাহলে এটা হইতেছে তার সীমা, তার মানে এই এতটুকু তার কি বলতো? এতটুকু পর্যন্ত তার চতুর্দিকে, এতটুকু পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্রের সীমা। তোমাকে কি বলা হয়েছে? এই তড়িৎ ক্ষেত্রের অসীম দূরত্ব থেকে, অসীম মানে কত বলতো? শেষ নেই। কিন্তু এই জায়গায় অসীম মানে হইতেছে এর বর্ডার পার হইলেই সেটা অসীম, বর্ডার পার হইলেই সেটা অসীম। মানে বেশি চার্জ, তার মানে বর্ডার আরও বড় হইতো, কম চার্জ বর্ডার অনেক ছোটো হইতো। তাহলে এই চার্জের ক্ষেত্রে বর্ডার কোনটা? এটা। তার মানে ওই বর্ডার পার করলে ওটাকে কি বলবো? তার মানে এই অসীম থেকে, এই অসীম থেকে কিউ নামক, এই যে প্লাস কিউ নামক একটা চার্জ, কিউ নামক একটা চার্জকে যদি ভিতরে আনতে চাও, কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে নির্দিষ্ট বিন্দুতে আনতে, মনে করো এই যে অবস্থা, এখান থেকে এই যে ভিতরে আনতে, মনে করো যে অসীম দূরত্ব থেকে কোথায় আনতে? ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আনতে। তার মানে এখন জিনিসটা দেখো, আরেকটু তোমাকে একটু ক্লিয়ার করে দেখি। দেখো এতটুকু বুঝি কি না? এই যে মনে করো তোমাকে এই যে বললাম ই নামক একটা ক্ষেত্র, তাই না? এর ক্ষেত্রে কতখানি ভাইয়া? এতখানি, তাই না? এর ভিতরে কিউ নামক একটা চার্জকে আনতে চাচ্ছি। দেখো প্লাস কিউ,
মনে করো প্লাস কিউ নামক একটা চার্জ এখানে আছে। এখন দেখো এটা মনে করো পজিটিভ চার্জ, এটা কি, এটাও পজিটিভ চার্জ। তাহলে এখান থেকে এখানে আনতে কি করতে হবে? এরা কি আসবে আপনার আসতে চাইবে, বিকর্ষণ করবে না? তাহলে কি করতে হবে? দূর থেকে আনতে হবে, দূর থেকে আস্তে 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 ধাক্কাতে 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 এই পরিমাণ আনতে হবে। তাহলে এই যে এখান থেকে দেখো কতখানি পথ আনতে হইতেছে, এখান থেকে একে পথ বাড়িয়ে বাড়িয়ে এই যে এই পর্যন্ত আনতে তোমার একটা কাজ করতে হবে কিনা, যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হবে, কি বলা হবে? তড়িৎ বিভব। বুঝতে পারছি? কারণ এখান থেকে তো এরকম। আর আবার দেখো যদি এমন হইতো যে এই যে চার্জটা যেটা আছে এটা মনে করো নেগেটিভ, এটা কি নেগেটিভ, আর এটা মনে করো প্লাস কিউ, তাহলে এবার কি হবে বলো তো? এবার এখানে আনতে কি করতে হবে? এটা তোমাকে হচ্ছে ঠেলতে হবে, তাই না? এখানে ঠেলতে হবে কিনা বলো তো? এটা অনেকাংশে কী করতে হবে? ধাক্কা দিতে হবে, ধাক্কা দেওয়া দরকার, তাই না বলো তো? কারণ এটা আসতে চাইতেছে না, কিন্তু এটা পজিটিভ, এটা কি, তাহলে এবার কি হবে? আপনা আপনি আসতে চাইবে, তাই না? আপনা আপনি আসতে চাইবে, ঠিক আছে, কিন্তু আপনা আপনি তো টুপ করে আসতে চাইবে, কিন্তু টুপ করে আসতে চাইবে, সেটাকে টুপ করে না আসে ওটাকে একটু থামায় থামে আস্তে আস্তে আনতে হবে। এখানে আমাদের স্যার একটা কথা বলতো, সেটা হচ্ছে ডিম থিওরি। কি বলতো? ডিম থিওরি। ডিম থিওরিটা দেখো তোমার হইতেছে একটা হইতেছে মনে করি কিচেনের একটা মাচার ওপর ডিম রাখা আছে, ওটা তুমি মাটিতে রাখবা, তো মাটিতে রাখা কি ওখান থেকে দিবা, ফেল দিবা, তাই কি করবো? ফেল দিলে তো সব ভেঙে যাবে। তার দেখো ওই যে ডিমটা আমি ওখান থেকে রাখতেছি, তার মানে কি ডিম কি আপনা আপনি কি আসবে? নিচে পড়বে, ফেলে দিলেই নিচে পড়বে, তাই কি না? মোবাইল এখান থেকে আমি যদি মোবাইল মেঝেতে রাখবো, আমি এখান থেকে নিয়ে এখানে ফেলে দিলেই তো নিচে পড়বে, ফেলে দিলে, কিন্তু আমি ফেলে দেই, আমি এটাকে ধরে সুন্দর করে নিচে নামাই দিই, ধরে সুন্দর করে নিচে নামাইতে গেলে তোমার কাজ করতে হয় কিনা? আপনা আপনি পড়তো, কিন্তু আমি আপনাকে ফেলে দেবো না, ফেলে দিলে ভেঙে যাবে। তার কি করতে হয়? ওর নিচেই নামবে, কিন্তু ওকে কী করতে হয়? আস্তে আস্তে ধরে 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 নিচে নামাইতে হয়। বুঝতে পারছি? তার মানে এই যে পজিটিভটা যেটা নেগেটিভ, এর ক্ষেত্রেও কী করতে হবে বলো তো? এখানে এটা হচ্ছে ধাক্কা দিতে হয়, আর এটাকে কি করতে হয় বলো তো? এটাকে এইদিকে ধাক্কা দিতে হয়, আর এটাকে কি করতে হয় বলো তো? এটাকে যে জিনিসটা দেখবো এটাকে এই দিকে ঠেলে ধরতে হয়, তাই কিনা বলো তো? গল্পটা বুঝছি? এদিকে কী করতে হয়? ঠেলে ধরতে হয়, ঠেলে ধরা। বুঝছো? তার মানে এখানেও পজিটিভ চার্জ হলেও কেন্দ্রে আনতে একটা কাজ করতে হয়, নেগেটিভ চার্জ হলেও একটা কাজ করতে হয়। এই যে কাজ করতে হয় সেটা অসীম দূরত্ব। অসীম কেন বলতেছি? কারণ এর বর্ডার পার হয়েছে না, এখন এটা কি বলবো? অসীম। তার মানে এখন একটু সংখ্যাটা আর একটু ক্লিয়ার করো দেখি, বলো কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ না, একক ধনাত্মক চার্জকে নির্দিষ্ট বিন্দুতে, কোন বিন্দুতে? এই যে এই একটা বিন্দুতে একটা সেন্টার আনতে চাচ্ছি, নির্দিষ্ট একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর কি বলা হয়? তড়িৎ বিভব বলা হয়। তড়িৎ বিভবকে কি বলা হয় ভাই ইংলিশে? ইলেকট্রিক পটেনশিয়াল। এতখানি বুঝছি কি না? এতখানি বুঝছি? ভালোভাবে বুঝলাম তো? ঠিক আছে, ভালোভাবে বুঝে থাকলে এখন এই সূত্রগুলো দেখো। তড়িৎ বিভবকে প্রকাশ করা হয় কি দ্বারা ভাইয়া? ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন এই যে ভি দ্বারা প্রকাশ করা, ভি ইজিক্যাল ভি আর কেন দেওয়া হয়েছে? মনে করো আর নামক একটা দূরত্ব থেকে, এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, এখান থেকে এই পর্যন্ত এই যে প্লাস কিউ নামক একটা চার্জ, এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স আছে না বলো তো? এই ডিস্টেন্সকে আমরা আর বলতে পারি না? এটা একটা ডিস্টেন্স লাগে। সো এই ডিস্টেন্সটাকে অনেক সময় ভি বলা হয় অথবা ভি আরও বলা হতে পারে, কিন্তু দুটার মিনিং কি? সেম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এই গল্পটা একটু বোঝো। দেখো ভি ইজিক্যাল কি বলো তো? ডাব্লিউ ডিভাইডেড কিউ। এটা কেমনে আসলো দেখো, সূত্রটা আমরা একটু বের করি। দেখো তোমাকে, তার মানে আমরা কি বুঝলাম? সংজ্ঞা থেকে কি বুঝছি? কোনো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক চার্জ, মানে কি কিউ চার্জ না? হ্যাঁ, কিউ চার্জকে নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কি করতে হয়? কাজ করতে হয়। কাজ মানে কি? ডাব্লিউ না? বলো কিউ পরিমাণ কাজ। তাহলে এটা একটু সংজ্ঞা, এটা একটু ম্যাথমেটিক্সের সাহায্যে লেখো। তার মানে তুমি কি বুঝলা? এই কথাটাকেই তুমি যদি লেখো, তুমি বলবা কি? যে কিউ পরিমাণ চার্জকে নির্দিষ্ট বিন্দুতে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাই কি না? এটা ঠান্ডা মাথায় বলো। কিউ পরিমাণ চার্জকে নির্দিষ্ট বিন্দুতে আনতে কী পরিমাণ কাজ করতে হয়? অতএব একক চার্জকে আনতে কী পরিমাণ কাজ করতে হবে? এখন একটু একক চার্জেরটা বলো দেখি। অতএব এক একক চার্জকে কি, এক একক চার্জকে নির্দিষ্ট বিন্দুতে আনতে কী পরিমাণ চার্জ কাজ করতে হবে? ডাব্লিউ বাই কিউ, তাই হবে কি না? এই যে ডাব্লিউ বাই কি, এটাকেই বলা হয় ভোল্ট। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় তড়িৎ বিভব ইজ ইকুয়াল ভি। এবার বুঝছি? সংজ্ঞাটা পাইলাম। সংজ্ঞা থেকে কি আমি কি সূত্র বানাইতে পারছি? বুঝছো? তাহলে ভি ইজিক্যাল কি ভাইয়া?
ডাব্লিউ বাই কিউ। সো এটাকে আমরা সুন্দর করে বলতে পারি ভি ইজ ইকাল কি বলতো, আমরা একটা সূত্র পাইলাম, সেটা কি ভি ইজ ইকাল ডাব্লিউ বাই কিউ। পাইছি কি না? একটা সূত্র পাইছি। এবার তুমি বলো ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কি বলো তো? ডাব্লিউ মানে হইতেছে কাজ। সেই কাজকে আমরা কি বলতে পারি? ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার কি কাজ ক্ষমতা শক্তি, ডাব্লিউ ইজ ইকাল এফ এস পড়ছে কি? পড়ো দেখি, মনে করো দেখি, ডাব্লিউ ইজ ইকাল এফ এস, তাই কি না? এফ এস না? আচ্ছা এস মানে কি? এখানে এসটা কি? সরণ মানে দূরত্ব, ডিস্টেন্স। এখানে আমরা সরণটা কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। তাহলে এখানে এফ এস না বলে এফ আর বলে কি কোনো সমস্যা হবে? দেখো সমস্যা হবে না। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকাল কি এফ আর। ওকে, তাই কেনা? ঠিক আছে, এতখানে বুঝছি। আচ্ছা এতখানে যদি বুঝে থাকি, এখন এই জিনিসটা এখানে একটু বসাই দাও। দেখো তাহলে ভি ইজ ইকাল কী ছিল ভাইয়া? ডাব্লিউ ডিভাইডেড কিউ। ডাব্লিউ ইজ ইকাল আবার আমরা কী পাইলাম? এফ আর। তাহলে এটা একটু বসাই দাও। তাহলে আমরা বলতে পারি এফ আর ডিভাইডেড কি কিউ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তারপর আবার বলো এটাকে যেমন আছে তেমন, ভি ইজ ইকাল এফ মানে কি বলো তো আবার? এফ মানে হচ্ছে বল। বলের একটা সূত্র একটু আগে শিখে আসছি আমরা। বলের সূত্রটা কি বলো তো? বলের সূত্রটা বলো দেখি। কে আর স্কয়ার, তাই কিনা? দেখো দেখো দেখো, সুন্দর করে আমরা একটু বের করি। তাহলে আমরা যেটা পাইতেছি, এই যে আমরা জানি যে এফ ইজ ইকাল কি ভাইয়া? কে ইন্টু বলো তো কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার, তাই কিনা? এখন এই এফ এর মান এটা এখানে একটু বসাই দাও তো দেখি। তাহলে ওখানে একটু বসাই দাও। তাহলে এই মানটা কোথায় বসা দেব? এই মানটা যদি আমি এই জায়গায় বসাই দিই, ঠিক আছে? এই জায়গায় যদি বসাই দিতাম, এখানে তো জায়গা কম, আমরা একটু এই পাশে করি। দেখো মানে বুঝাইতেছি, এটা আমরা এই পাশে কাজ করতেছি। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে যেটা হবে এটাই ওই জায়গায় বসাই দিতাম। ভি ইজিক্যাল কী ছিল ভাইয়া? এফ। এফের মান কি বলো তো? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড, তার সাথে কি গুণ ছিল? ইন্টু ছিল আর, ডিভাইডেড কি কিউ, তাই কিনা? এখন দেখো আলটিমেটলি কি হইল, এই আর আর এই উপরে একটা আর, তাহলে এই আর দিয়ে একটা স্কোয়ার কেটে গেল কিনা? নিচে একটা কিউ আছে, এই কিউ দিয়ে উপরে একটা কিউ কেটে যাবে কিনা? একটা কিউ কেটে যাবে, একটা বুঝতে পারছো? একটা কিউ কেটে যাবে। তাহলে আলটিমেটলি থাকলো কি বলো তো? আলটিমেটলি এটা থাকলো না, ভি ইজ ইকুয়াল কে কিউ ওয়ান মানে তো একটাই কিউ ডিভাইডেড আর, তাই থাকলো কিনা? এতখানি বুঝছি? কি থাকলো? ওই সূত্র থেকে আনতে পারছি কিনা? এতখানি বুঝছি কিনা ভাইয়া? এখন দেখো এটাই হচ্ছে আরেকটা সূত্র, ভি ইজ ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর। তাহলে এটা থেকে এটা আসা যায়, বুঝছি? তাহলে এটা আমরা বুঝলাম। এখন এটার এককটা যদি বলা হয় ভি, যেহেতু এটা কি বিভবের একক কি ভাইয়া? ভোল্ট। আর এটা কি কিউ মানে কি? কিউ মানে হইতেছে এই যে মানে ডাব্লিউ মানে কি? কাজ না? কাজের একক কি? জুল। কিউ মানে কি? কুলম্বের একক কি? নিচে মানে চার্জ কুলম্ব। তার মানে এই ভোল্টের একক কি? ডাব্লিউ বাই কিউ মানে কি? জুল পার কুলম্ব। ওকে, বুঝতে পারছি? তাহলে এই যে যা বুঝলাম পুরাটাকে যদি তোমাকে একটা নোটে যদি আমরা আনি, তাহলে আমরা যেটা পাইলাম সূত্রটা কি ভাইয়া? ফার্স্ট অফ অল ভি ইজ ইকুয়াল কি বলতো? ডাব্লিউ ডিভাইডেড কিউ। আবার এটাকে যদি বলো ডাব্লিউ ইজ ইকুয়াল কি হবে? বি কিউ। ওকে, আবার এটা থেকে আরেকটা সূত্র পাই, সেটা কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল কি বলতো? কে ইন্টু বলতো কিউ ডিভাইডেড আর। বুঝতে পারছি? এতখানি বুঝলাম কি না? মেন সূত্র আসছি। এই মেন সূত্রগুলো দেখো, এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করাইতেছি না তো, তোমাকে ধাপে ধাপে এনে দেখাইতেছি। তুমি তো শুধু সূত্রগুলো লিখতেছো, মাথায় রাখতেছো, ঠিক আছে? পরীক্ষা এটাই লাগবে, পরীক্ষায় সত্যি কথা বলতে এই সূত্রই লাগবে, বুঝছো? কিন্তু এই সূত্রগুলো যে ভুলে যাবে সে আর মনে করতে পারবে, কিন্তু বানাইতে পারবে না। পরীক্ষা হলে ভুলে গেলেও তুমি হুট করে বানাইতে পারবে, আর এটা তোমার স্থায়ী হবে। ইন্টারমিডিয়েট যখন যাবা তখন দেখবে যে এটা ডিটেল বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি কিনা? ওকে, এতটুকু বুঝতে পারলাম। তাহলে এই যে এখন পর্যন্ত যা সূত্র পাইলাম, সব সূত্রকে আরেকবার একটু লেখো দেখি, সিরিয়াল একটু লিখি। দেখো 1 নাম্বার কী ছিল ভাইয়া? এফ ইজিক্যাল কী ছিল বলো তো? এফ ইজিক্যাল কী ছিল ভাইয়া? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার। সেখানে ইটা কী ছিল ভাইয়া? ইটা কী ছিল? কে একটা আর কম, মানে একটা কিউ কম ছিল, তাই না? কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এখান থেকে আবার আমরা ভি এর আরেকটা সূত্র পেলাম, বিভব। এটা কি পাইলাম? কে ইন্টু
কিউ ডিভাইডেড আর। দেখো এখানে ছিল Q1 Q2, তাই কি না? সেটা এখানে কি হয়ে গেল, শুধু একটা কিউ হয়ে গেল। আর এখানে কি হয়ে গেল, কিউ ডিভাইডেড আর একটা আর কমে গেছে। এটা হইতেছে তোমার ফাইনাল। অ্যান্ড এটার আরেকটা অল্টারনেটিভ আরেকটা পাই, সেটা কি, এটা আরেকটা বলতে পারি ভি ইজিক্যাল কি ডাব্লিউ ডিভাইডেড কিউ। এই কয়েকটা সূত্র মনে রাখা যাবে কিনা বলো তো? এবং সেগুলো তো প্রত্যেকটা তো আমরা ধারাবাহিকভাবে বলেই দিলাম কেমনে কি আসছে, পারবো না? বলো তো ভাইয়া। এই যে এই প্যাকেজটা তোমার দরকার, এই প্যাকেজ, এই প্যাকেজ, এই প্যাকেজ, বুঝতে পারছি? এইটুকু জানলে দেখবা যে তুমি ম্যাক্সিমাম সব ম্যাথ করতে পারবে। শুরুতে এই সূত্রগুলো সিরিয়াল মনে আছে? ওকে, ঠিক আছে, পারবো না? ওকে, আশা করি পারবো। দেখো এই প্রত্যেকটা প্রথম এই যে জাস্ট একটা মহাকর্ষ সূত্র জানলে সেখান থেকে এফ পাওয়া যায়, এফতে আবার এটাতে আসা যায়, এটাতে আবার এটাতে আসা যায়, তাই কি না? সব সম্পর্ক আছে না? ঠিক আছে, ভালো সুসম্পর্ক আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো, তাহলে আশা করি ম্যাথ করতে পারবো। ওকে, তারপর একটু আমরা চেঞ্জ করি। চেঞ্জ হও না কেন? হ্যালো, আচ্ছা কি বলে এ এ কে এ কে এ কে আহত? আচ্ছা কি সেভ 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 কেন? সেভ করার দরকার নেই। কি বলে পরবর্তী পার্ট? আচ্ছা এরা কি এ অনেক মাঝে মাঝে অনেক কষ্ট দেয়। কোথায় ছিলাম? এখানে ছিলাম, তাই না? আচ্ছা পরবর্তী পার্টটা কী ছিল? এই চলে আসছে চলে আসছে। দেখো এখানে আরেকটা প্রশ্ন করছি, প্রশ্নটা একটু দেখো দেখি, প্রশ্নটা একটু দেখো, বোঝো, আমাকে একটু বলো। একটি পজিটিভ একটি নেগেটিভ চার্জ, কি একটা পজিটিভ আরেকটা কি ভাইয়া নেগেটিভ, তাই কি না? চার্জের পাশে বিভব কেমন হবে? অল ইন ওয়ান, সব দিয়ে রাখছি দেখো সবগুলো। একটা আরেকটা রিভিশন দাও তো দেখি। অল ইন ওয়ান, পজিটিভ হলে কি হয় ভাইয়া? এরকম বের হয়ে যায় কেন্দ্র থেকে, মনে আসছে না? নেগেটিভ হলে কি হয়? কেন্দ্রের ভিতরে আসে। পজিটিভ নেগেটিভ যদি পাশাপাশি দাও পরস্পর কি হয়? আকর্ষণ করে। মানে এই পজিটিভেরগুলো বাইরে থেকে আসতেছে, এ ভিতরে ঢুকতেছে, কিন্তু মাঝখানেরগুলো একে অপরের সাথে যুক্ত হয়েছে। আবার পজিটিভ পজিটিভ দিলে এ বিকর্ষণ করবে, এ বিকর্ষণ করবে। ওকে, নেগেটিভ নেগেটিভ দিলে এরাও পরস্পর বিকর্ষণ করবে, কেউ কার ভিতরে আসবে না। তারপর যদি পজিটিভ চার্জ যদি হয় একটা, নেগেটিভ চার্জ যদি হয় দুইটা, তাহলে পজিটিভ চার্জের যতগুলো সংখ্যা রেখা আছে, যতগুলো রেখা আছে, কাল্পনিক রেখা আছে, নেগেটিভ চার্জের রেখা কী হবে? তার ডাবল হবে। বুঝছি? এতগুলো সবগুলো বুঝতে পারছি কি না বলো তো? এই যে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। এটা হলে তোমাকে যতগুলো চিত্র আঁকাইতে বলে সব পারবে না? ওকে, আশা করি পারবে। ঠিক আছে, দেখো। ওকে, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাই। বিভব পার্থক্য। বিভব পার্থক্যটাকে আরেকটা যদি সংজ্ঞায়িত করি, সেই জিনিসটা কীভাবে বলতে পারি? দেখো, বিভব পার্থক্য মোটামুটি তুমি বুঝেই গেছো। তার ধারাবাহিকতায় এইটুকু একটু অ্যাড করে দেখি। কোনো তড়িৎ ক্ষেত্রে এক একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে, এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুটি বিন্দুর বিভব পার্থক্য বলে। বুঝছো? আগে কি দেখছিলাম? আগে দেখছিলাম হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব কী ছিল? ই নামক একটা তড়িৎ ক্ষেত্রে বাইরে থেকে একটা কিউ চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হলো তোমার তড়িৎ বিভব। আর এখন কি বলতেছি দেখো, এখন বলতেছি একটা সারফেসের ভিতরে, এই যে ই নামক একটা সারফেসের ভিতরে, এই সারফেসের মনে করো এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে কোন জায়গা থেকে? এই বিন্দু থেকে এখানে মনে করো একটা কিউ একটা চার্জ ছিল, সেখানে এখান থেকে মনে করো এখানে তুমি নিয়ে যাইতে চাইছো, আবার এখান থেকে এখানে তুমি মনে করো নিয়ে যাইতে চাইছো। তো এই যে তুমি পরিবর্তন করে যে পরিমাণ শক্তি ব্যয় হবে না, সেটা হয়তো তোমার বিভব পার্থক্য। কারেন্টের কাজ পারো বা ছোটো ছোটো কাজ, তো এই যে তুমি যে লাইন দাও, একটা লাইনে দিলে সেখান থেকে আরেক জায়গায় যাই, যে আমরা যে প্লাগ ইন করলে ফোনে চার্জ হয় কেন? কারণ বিদ্যুতের ওখানে ভোল্টেজ বেশি, আমার এখানে ভোল্টেজ কম। তাহলে ওই জায়গাতে এই যে কাজটা যে পরিমাণ ব্যালেন্স পার্থক্য, সেটাই হইতেছে আমার বিভব পার্থক্য। বুঝতে পারছি? সংজ্ঞাটা দিতে পারবো? ওকে, সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, যখনই দরকার হবে সুন্দর করে এখান থেকে নিয়ে পড়বো। ওকে, তারপর দেখো এই যে ধারক। ধারক ধারক জিনিসটা কি? দেখো, ধারক জিনিসটা হলে, ধারক কি দেখছো? ক্যাপাসিটর দেখছো না? ক্যাপাসিটর ফ্যানের কাজ করছো? হ্যাঁ, ক্যাপাসিটর। আচ্ছা, ক্যাপাসিটর হইতেছে, এটা তো হইতেছে এইরকম, কিন্তু দেখতে অনেকটা এইরকম। দেখো, এটা তো আমরা এরকম দেখতেছি, কিন্তু ক্যাপাসিটর দেখতে হচ্ছে এইরকম, এইরকম দণ্ডাকার, তাই না? এইখানে একটা অংশ থাকে, এখানে একটা অংশ, তাই না? কি এটা? ক্যাপাসিটর। এটা তো দেখছো, ওই যে সিলিং ফ্যানে লাগানো হয় না? লাগাইছে তো? ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। এখন দেখো, এটার একটু ডেফিনেশন যদি আমাকে বলা হয়, সেই জিনিসটা কি? যে দুটি পরিবাহকের
দুটি পরিবাহক, এর ভিতর কি থাকে জানো, দুইটা পরিবাহক থাকে। এই যে দেখো উপরে একটা পাত আছে, দেখছো উপরে 1 নাম্বার একটা পাত, নিচে 2 নাম্বার একটা পাত। এর ভিতরে যদি দেখো, কিন্তু তুমি তো বাইরে থেকে দেখতে পাও না, কি বাহকের দুটি বাহকের মধ্যে নিরোধক পদার্থ মাঝখানে, দেখো মাঝখানে মনে করো নিরোধক পদার্থ আছে। নিরোধক পদার্থ কি, যার ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না। উপরেরটা সাপোজ ধরে নাও উপরেরটা পজিটিভ, উপরেরটা কি ভাইয়া, উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ, এবং মাঝখানে এমন কিছু দেওয়া আছে যার মাধ্যমে এর ভিতরের তড়িৎ যাতে প্রবাহিত হতে না পারে, প্রবাহিত হতে না পারে, বুঝছো? এইরকম পদার্থ যদি থাকে রেখে গঠিত এমন একটি যন্ত্র যা তড়িৎ আধান সঞ্চয় করে রাখতে পারে। এর মূল কাজ কি ভাইয়া, সঞ্চয় করে রাখতে পারে, তাকে কি বলা হয়, ধারক বা ক্যাপাসিটর বলে। এখন দেখো এটা হলো পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ পজিটিভ একটা পাতে জমা হবে, নেগেটিভ চার্জ নেগেটিভ একটা পাতে জমা হবে। তারপর এদের কাজ কি, মাঝখানে কিছু পরিমাণ চার্জ সঞ্চিত থাকবে। এখন দেখো এই যে ক্যাপাসিটর, কয়েকদিন পর পর বা একটা লম্বা সময় চালানোর পর সিলিং ফ্যানের ক্যাপাসিটর দুর্বল হয়ে যায়, পরে ফ্যানের লো হয়। তার মানে কি, এখানে সঞ্চয় করে রাখা, তার মূল কাজ কি জানো, এর ভিতর নির্দিষ্ট পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখে। এখন দেখো এই যে ইলেকট্রিসিটি সুইচ থেকে যে কারেন্ট আসতেছে ওটা এসে আমার ফ্যান ঘুরতেছে, তাই না? এখন ওখান থেকে যে পরিমাণ ভোল্টেজ আসতেছে ওই পরিমাণ ভোল্টেজ দিয়ে সরাসরি ফ্যানটাকে প্রপারলি চালানো যায় না, মানে এই জায়গায় এই সঞ্চিত এই জিনিসটা লাগে। সো এটা যত বেশি সঞ্চয় করতে পারবে তোমার ফ্যানের ভোল্টেজ তত বেশি পাবে, যত সঞ্চয় কম করতে পারবে তত কম হবে। আর এখানে একটা আবেশের সৃষ্টি হয়, আবেশ শিখছো না? আবেশ, আবেশ কি হয়, কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে যদি তার ভিতরে একটা তড়িৎ সাপ্লাই করা যায় তখন তাকে বলা হয় আবেশ। সো এর ভিতর পজিটিভ, এর ভিতর নেগেটিভ, এই মাঝখানে আছে না, মাঝখানে এখানে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। সো এই আবেশ সৃষ্টি যত বেশি হবে তার ভিতরে তত বেশি চার্জ সঞ্চিত থাকবে। সো এই জন্য বেশি চার্জ সঞ্চিত থাকলে সেটা তুমি ফ্যান বলো বা নর্মালি আমরা ফ্যানেই বেশি ইউজ করি, সেখানে কি হয়, এটা কিন্তু স্থির তড়িৎ, অনেক বেশি চার্জ জমা থাকলেও সেটা খুব সামান্য সময়ের জন্য থাকে, বুঝছো? মানে এটা যদি স্পার্ক করো না, একটা পজিটিভ একটা নেগেটিভ লাগাই দাও, সাথে সাথে দেখবো এটা শেষ হয়ে গেছে, কিন্তু এর ভিতরে অনেক চার্জ জমা থাকে। সো এই জিনিসটা কি করে, ফ্যানকে কন্টিনিউয়াসলি চার্জ সাপ্লাই দেয়, ভোল্টেজ সাপ্লাই দেয়। মনে করে এই যে এসি ডিসি, বোঝো এসি ডিসি, এসি ডিসি, এই যে ডিসি চার্জ কী হয়, কন্টিনিউয়াসলি চলতে থাকে, একবারে চলে শেষ হয়ে যায়, মানে একদিকে চলে। আর এসি চার্জ কীরকম চলে, এসি যে ইলেকট্রিসিটি সেটা দিক পরিবর্তন করে, এটা কখনো শুনছো না? এইটা ভাই এত শোনার কথা, ঠিক আছে। ডিসি চার্জ কী হয়, ডিরেক্ট, ডিসি একটা কি, ডিসি এটাকে বলে ডিরেক্ট কারেন্ট, আরেকটা কি এসি মানে কি অল্টারনেটিভ কারেন্ট। ডিসি কারেন্ট কী হয়, কন্টিনিউয়াসলি একদিকে চলতে থাকে, আর এই যে এসি কারেন্ট কী হয়, দিক পরিবর্তন করে, একবার এইদিকে একবার এইদিকে। সো এই যখন দিক বারবার পরিবর্তন করে তখন দেখা যায় এর ভিতরে ওই যে তোমার ফ্যানের ভিতরে তো কন্টিনিউয়াসলি একটা তোমাকে দিতে হবে, ভোল্টেজ দিতে হবে, সেই জিনিসটা সঞ্চয় করে রাখে হচ্ছে ক্যাপাসিটর, যাতে এসি দিক পরিবর্তন করলেও ও যাতে ভোল্টেজ সাপ্লাই যাতে বিঘ্নতা না ঘটে, এই জন্য কী রাখা হয়, ক্যাপাসিটর। বুঝছি, ক্যাপাসিটর ভিতর দেখতে কীরকম দেখছো? ওকে, ঠিক আছে, এটা হচ্ছে সহজ সরল একটা ক্যাপাসিটর, বুঝতে পারছি না ভাইয়া? তারপরে এখন ক্যাপাসিটর ইকুয়েশন তোমার পরীক্ষার জন্য যেগুলো দরকার, বুঝছো? এখন এখানে আসি, দেখো এখানে যদি আমরা দেখি তাহলে কী কী দরকার দেখো তো। ক্যাপাসিটার, ক্যাপাসিটারের ক্ষেত্রে কী কী দরকার, ভি যদি হয় ভোল্টেজ, ভিটা কী বলো তো, ভোল্টেজ, এটা কি ভাইয়া ভোল্টেজ। কিউ যদি হয় চার্জ, এটা কি চার্জ, ওকে। আর সি যদি হয় ক্যাপাসিটর বা ধারণ ক্ষমতা, বুঝছো? এটাকে কি বলা হচ্ছে ভাইয়া, ক্যাপাসিটর। এই যে এইরকম যদি হয় তাহলে আলটিমেটলি আমরা সূত্র কি লিখতে পারি, ভি ইজিক্যাল কি লেখা যায় ভাইয়া, কিউ ডিভাইডেড সি, কিউ ডিভাইডেড সি। এটা কেমনে আসলো সেটাও তোমাকে একটু বলতেছি, দাঁড়াও সেটাও তোমাকে বলি। এই যে সূত্রটা যেভাবে আসে সেটা একটু যদি আমরা দেখিয়ে, দেখো তার মানে একটা ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর কিনা বলো, একটা ক্যাপাসিটরে এই কথা বলে না কেন, দেখো একটা ক্যাপাসিটরে তোমার মনে করো যে কি সি নামক একটা ক্যাপাসিটরে, সি নামক একটা ক্যাপাসিটরে একটা ধারক হতে, প্রত্যেকটা ধারকে ক্যাপাসিটরে একটা ক্যাপাসিটি আছে না, এই পরিমাণ চার্জ ধারণ করতে পারে। তো সি নামক একটা ক্যাপাসিটরে যদি কিউ পরিমাণ চার্জ ধরতে পারে, কি পরিমাণ ধরতে পারে, তাহলে সি নামক একটা ক্যাপাসিটরে কিউ পরিমাণ চার্জ যদি ধরে রাখতে পারে তাহলে এক এককে কি পরিমাণ ধরতে পারবে, তাহলে সেটাকে আমরা বলবো কিউ ডিভাইডেড সি। এই কিউ ডিভাইডেড সি বললাম না, এটাকে আমরা প্রকাশ করতে পারি এদের বিভব দ্বারা, ইজ ইকুয়াল ভি, বুঝতে পারছি? এটাকে আমরা এই ভি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা সূত্রটা কি পাইলাম ভাইয়া,
ফার্স্ট সূত্র যেটা পাইলাম সেটা হলো কি ভি ইজিক্যাল কী হবে বলো তো কিউ ডিভাইডেড সি। তাহলে সি ইজিক্যাল কী হবে বলো তো সি ইজিক্যাল হবে কি কিউ ডিভাইডেড ভি, তাই হবে কেন বুঝছো? এটা একটা বুঝলাম। তারপর আবার দেখো সিটাকে প্রকাশ করা হয় এই যে যদি কেটা কি বলো তো কেটা হয়তো ওই তো ধ্রুবক আর হইতেছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, ওই যে দুইটা পাত দেখলে না পাতের মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার প্রকাশ করতে পারি সি ইজ ইকুয়াল আর ডিভাইডেড কে, কী বলো তো আর ডিভাইডেড কে। দুইটা পাইলাম দেখো। তাহলে আলটিমেটলি সূত্রটা কী কী পাইলাম আমরা সব একটু ক্লিয়ার করে তোমাকে আবার শুরু থেকে আসি। শুরুতে আসলে কী কী পাইলাম বলো তো? ফার্স্ট অফ অল যেটা পাইলাম সেটা হলো প্রথমটা কী পাইছিলাম ভাইয়া ভি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড সি, তাই না? এটাকে আবার কি বলতে পারি এটাকে আবার বলতে পারি সি ইজ ইকুয়াল কী বলো তো কিউ ডিভাইডেড ভি। ওকে, আবার এখান থেকে নতুন একটা জিনিস পাইলাম সেটা কি বলতো এখানটা আবার পাইলাম সি ইজ ইকুয়াল কী বলতো আর ডিভাইডেড কে, তাই না বলো? এটাই যদি সির জায়গায় বসাই দাও মানে এই যে উপর যেটা ছিল না এটাতে যদি বসাই দাও তাহলে মানে দেখো নতুন একটা পাবো ভি ইজ ইকুয়াল উপর তো কিউ আছে সি মানে কি আর ডিভাইডেড কে, তাই কি না? এটাকে যদি উল্টাই দাও সোজা করো তার মানে কী হবে আলটিমেটলি যেটা পাবো সেটা হবে ভি ইজ ইকুয়াল কেটা উপর চলে যাবে না এটা হবে কি কে কিউ ডিভাইডেড আর। এটাই ভির সূত্র কিনা একটু আগে শিখে আসতো ভি ইজ ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর, শিখে আসলাম না? মনে পড়ে দেখো আলটিমেটলি ওটাই হইলো কিনা বুঝছি সবগুলোর সাথে মিল পাওয়া যায়। তাহলে এখান থেকে আমার সূত্রগুলো কী কী সূত্রগুলো একটা হইতেছে এই যে এই দুটা সূত্র, ওকে এই একটা সূত্র, আবার আরেকটা সূত্র সেটা কি ওটাকে আমরা প্রকাশ করে এই ভাষায় আনতে পারি এবং এটা তুমি আগেই শিখে আসছো পারছি না? ঠিক আছে, এতটুকু পারার পর তারপর আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হইতেছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা এই কালের ইউজই করি না তাই না, এই আবার একটু গাঢ়। মোস্ট ইম্পর্টেন্ট দেখো এনার্জি যদি বলা হয় একটা ক্যাপাসিটার কী পরিমাণ শক্তি ধারণ ক্ষমতা সেটাকে বলা হয় ই, কি বলা হয় ই এনার্জি। ই ইজিক্যাল কি ভাইয়া হাফ সি ভি স্কোয়ার, কী বলো তো এই দেখছ কী হতে পারে হাফ সি ভি স্কোয়ার, বুঝছি? ঠিক আছে, এই একটা সূত্র পেলাম। তাহলে আলটিমেটলি আমরা যেগুলো পাইলাম সবগুলো যদি একসাথে লিখি, একসাথে একটু লেখো দেখি। প্রথমত আমরা পেলাম কি ভাইয়া ভি ইজ ইকুয়াল কী বলো তো কিউ ডিভাইডেড সি, এখান থেকে বলতে পারি কি সি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড ভি পাইলাম। তারপর আবার আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল কী বলো তো আর ডিভাইডেড কে, তাই কি না? সেখান থেকে আবার আমরা এইভাবে বলতে পারি কি এই যে সি ইজ ইকুয়াল আর ডিভাইড কে, অ্যান্ড এটাকে কাজে লাগাই আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল কে ডিভাইডেড কে ইন্টু কিউ ডিভাইডেড আর পাইলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ই এনার্জি ইজ ইকুয়াল কি ভাইয়া হাফ সি ভি স্কোয়ার, বুঝছি? দেখো সূত্রগুলো প্রত্যেকটা সূত্র দেখো এই যে এগুলো হলো আমার টোটাল ইকুয়েশন, পারা যাবে? দেখো এখানে একটা ওটা পারা যায়, এটার থেকে এটাতে যাওয়া যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে তোমাকে একটু স্টার দিয়ে বুঝাই দিলাম, পারবো? সবগুলো লিখে রাখছো, মনে থাকবে না? ঠিক আছে, এই যে সিরিয়ালগুলো জানলো, এখন সিরিয়াল থেকে আমরা একটু ম্যাথ করবো। দেখো আমরা একটু ম্যাথ করি, এই যে এই ম্যাথটা একটু করো দেখি কি বলা হয়েছে। গল্পে আসো কী বলে আছে ভাই একটা। আচ্ছা আরেকটা জিনিস যেটা জানা লাগতো সেটা হলো কি ধারক আছে না, ধারকের একক হলো ফ্যারাডে, কি বলতো ফ্যারাডে নামক একক। ওকে, তাহলে ফ্যারাডে এই যে এটা হচ্ছে ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে লেখা আছে। মাইক্রো ন্যানো এগুলোকে বুঝো, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ছিল। মাইক্রো ন্যানো কি ডেসি সেন্টি মিলি, মাইক্রো ন্যানো পিকো ফ্যামটো এটো ছিল, দেখছো? এই যে ওগুলো একটু রিভিশন দেওয়া যায়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি দেখো তো একটা 20 মাইক্রো ফ্যারাডে, তার মানে এটা কি দেওয়া আছে ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল কি বলো তো 20 কি ভাইয়া মাইক্রো ফ্যারাডে। ওকে, এখন 1 মাইক্রো ইজ ইকুয়াল কত জানো? 1 মাইক্রো 10 ইনভার্স 6। আমাকে কিসে আনতে হবে? ফ্যারাডেতে আনতে হবে না? তাহলে এটা আমি বলবো কি 20 ইন্টু 10 ইনভার্স 6 এত ফ্যারাডে।
এতখানি বুঝলাম কিনা বলো, ঠান্ডা মাথায় বুঝছো? ওটাকে কী জন্য 10^6 করলাম? মাইক্রো মানে মাইক্রো মানে হইতেছে 10^6, মানে কি এই যে 1 মাইক্রো ইজ ইকুয়াল 10^6, বুঝছো? এখান থেকে আমরা আনছি। ওকে, এতটুকু আমরা বুঝলাম। তারপরে যে কাজটা করবো এটুকু পাইছি। তারপর কি বলা হয়েছে 10 ভোল্ট, তাহলে ভি ইজিক্যাল কত বলো তো? 10, ওকে 10 ভোল্ট, তাই না? ওকে, এতটুকু আমার হইল। বৈদ্যুতিক বিভব দেওয়া হয়, তাহলে সেখানে কি পরিমাণ শক্তি, কি চাইছে ভাইয়া? শক্তি মানে কি? এনার্জি না? এরকম কি কোনো সূত্র জানো? বলো তো দেখি। চাইছে কি এনার্জির সূত্রটা কি বলো তো? এনার্জির সূত্রটা বলো তো ভাইয়া। E ইজ ইকুয়াল টু, বলো E ইজ ইকুয়াল হাফ ভি স্কয়ার। এটা লিখছো না? ইজ ইকুয়াল হাফ CV স্কয়ার। তাই যদি হয়ে থাকে তাহলে এই মানগুলো একটু বসাও দেখি। হাফ ইন্টু সির মান কত ভাইয়া? 20 ইন্টু 10^6 ইন্টু ভি স্কয়ার। ভির মান কত? 10, 10-এর উপর কত? স্কয়ার। ঠিক আছে কিনা? এখন আবার টোটাল করে দেখি। টোটাল করলে আমরা কী পাই? এখানে তো হাফতে 20-কে ভাগ করলে কী থাকে? 10 ইন্টু, এটা কি দেখো, এটাও 10 টু দি পাওয়ার, এটাও 10 টু দি পাওয়ার। পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কত হবে? এখানে ছিল কত? 10^6, এখানে সেটা কত হয়ে যাবে? সাথে 2 যদি যোগ করে তাহলে কী হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? 10^4 হয়ে যাবে না? মানে -6-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায়? দেখো তুমি সব গুণ করে দেখো, এটা পাবা। এখন এই যে আরেকটা কথা, এখন তোমাকে যদি বলা হয়, এখন দেখো তো এটা 10 আছে না? 10কে যদি এই পাশে যদি একটা ডট আনো, তাহলে এটা কী হয়ে যাবে? পাওয়ার একটা কী হয়ে যায়? আমরা বলছিলাম ডটকে যদি বাম পাশে আনা হয় পাওয়ার পজিটিভ হয়, আর ডান পাশে নিয়ে গেলে নেগেটিভ হয়। তার মানে এটা কী হবে? 1.0 ইন্টু 10^, একটা পাওয়ার বাড়লে কী হবে? -4 থেকে -3 হবে। বুঝছি? এই বাড়া কমাটা এখনো বোঝানি না? বাড়া কমাটা ক্লিয়ার বোঝানি? দেখো সেটা একটু তোমাকে বুঝাই বলতে, এটা না আলটিমেটলি অ্যান্সার তো বুঝছো? ঠিক আছে, এটা হয়েছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আর দেখো এখন এই বাড়া কমা তোমাকে ম্যাথে বোঝানো লাগতো, কিন্তু এখন যেহেতু পেয়ে গেছি এখনই বুঝাই। দেখো তোমাকে যদি এইরকম লেখা হয়, দেখো কী বলো তো? 2357103, এটা না? এত বড় সংখ্যাটাকে বিজ্ঞানিক সায়েন্টিফিক পদ্ধতিতে লিখতে হয়। তো সায়েন্টিফিক পদ্ধতিতে লিখলে এটা মানে কি? এটা মানে এরকম না, 0.000, কারণ ডটের পর 0 দিলেও যা দিলে, তাহলে এই ডটটা এখানে আসে না? তাহলে সংখ্যাটা অনেক বড় না? এটা কি 1 থেকে বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে এই যে আমরা চাই কি ডটটাকে এক ঘর পর রাখতে, ডটটাকে এক ঘর। তাহলে এখানে কয় ঘর আছে দেখো তো? এখান থেকে এক ঘর, 1 2 3 4 5 6, কয় ঘর আনলাম? তাহলে এটাকে লিখতে পারেন 2.3571103। কয় ঘরে আনছিলাম ভাইয়া? 1 2 3 4 5 6, এই জন্য লিখবো 10 টু দি পাওয়ার 6। 10 ঘর বামে আনছি না? বুঝছো? 10 ঘর যেতে পারবে, কারণ এই সংখ্যাটা বড় না বলো? এখন এত বড় সংখ্যাটাকে লেখার জন্য এটাকে আমরা প্রথম 2 ঘর নিই। কী লিখবো? আলটিমেটলি আমরা লিখবো 2.35 না লিখে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো সংখ্যাটা একটু ছোটো হয়ে আসলো না? দেখতে আর একটু সুন্দর লাগতেছে না? মানে বড় বড় সংখ্যা একটু ছোটো হয়ে গেল না? ওই যে পৃথিবীর যে ভর, এত বড় সংখ্যাটা তোমার লেখার কষ্ট না? এই জন্য কী লিখছিলাম? 10 টু দি পাওয়ার 24। বুঝতে পারতেছি? এটা কি বুঝতে পারতেছি? মিল পাইতেছি? ওকে, এইটুকু বুঝতে পারলে এখন পরেরটা দেখো। পরে তোমাকে যদি আবার সেমভাবে বলা হয়, এরকম ছিল দেখো 0.0000157, একটা দশমিক নেগেটিভ সংখ্যা না? এটা 1 থেকে মানে কি হয়ে গেল? 1 থেকে বড় না ছোটো? ছোটো হয়ে গেল না? তাহলে এটা যদি এরকম একটা সংখ্যা চাও, 0 রাখতে চাই না আমরা, একটা 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা চাই, তাহলে এখানে ডানে যাইতে হবে না বামে যাইতে হবে? ডানে যাইতে হবে না? দেখো এই যে এখান থেকে 1 2 3, এই যে 4, কয় ঘরে যাওয়া লাগছে? 4 ঘর যাওয়ার পর একটা সংখ্যা পাইছি, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.57। কয় ঘর গেছিলাম ভাইয়া? 4 ঘর। যেহেতু 4 ঘর গেছিলাম, এখন বলো এটা 1 থেকে বড় না ছোটো? ছোটো না? এই জন্য 4 কি দেবো? 10^4। এবার বুঝছো ঘটনাটা? তাহলে বামে আসলে কি হয়? পাওয়ার বাড়ে, আর ডানে গেলে কি হয়? বুঝছো? এটা তো 1 থেকে ছোটো ছিল, এটাকে এইভাবে ছোটোকে লেখা যায় কিনা? দুটা বুঝছি? এই দুইটা যাতে বুঝি সায়েন্টিফিক মেথড এইভাবে অ্যাপ্লাই হয়, পারবো না?
পারবো তো? ঠিক আছে, আমরা ফিজিক্স থেকে ম্যাথের একটা গল্প দেখেছিলাম। এখন দেখো আমরা এই যে এত কিছু শিখতেছি এগুলোর ব্যবহার এখন দেখি। স্থির বিদ্যুতের কিছু ব্যবহার ফটোকপিতে ব্যবহার করা যায়। ফটোকপি পারো না? ফটোকপিতে ব্যবহার করা যায়। কোথায় ফটোকপি? ক্যাম্পাসের ভিতর না বাইরে? আমবাগানে। আচ্ছা, ক্যাম্পাসের ভিতর কিন্তু ফটোকপি বেশ সাশ্রয়ী, সুবিধা জানো, বুঝছো? খুব স্বল্প। আমি তো প্রথম যখন ক্যাম্পাসে আসলে আমি তো অবাক, বুঝছো? আমি একটা ফটোকপি করতে নিছি, বাপরে রঙিন প্রিন্ট করতে নিছি। করতে নিয়ে উনি দাম বলতেছে, আমি একটু অবাক যে ভুল করে বলতেছে কিনা। পরে উনি ডাউট আমাকে বলতে, তুমি ক্যাম্পাসে নতুন? আমি বলতেছি হ্যাঁ। তো বলে এই জন্যই কম মনে হইতেছে, কিন্তু যারা ক্যাম্পাসে থাকে তারা জানে অনেক কম, বুঝছো? ভালোই কম লাগে, বুঝছো? ঠিক আছে, তাহলে কি ফটোকপি? ফটোকপি এখন ক্যাম্পাসে করব সাশ্রয়ী মূল্যে, যদি অনেক ফটোকপি করতে হয় ক্যাম্পাসে। তারপর দেখো ভ্যান্ডিগ্রাফ মেশিন। ফটোকপি ইউজ করা হয় কি মাধ্যমে? স্থির তৈরি। ভ্যান্ডিগ্রাফ ইউজ করা হয় স্থির তৈরি। ভ্যান্ডিগ্রাফ কেটাইতে দেন না, তাই না? তারপর জ্বালানি ট্রাক, ট্রাক দেখছে না? এটাতেও কি ইউজ করা হয়? স্থির বিদ্যুতের ব্যবহার আছে। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বোঝো না? আইসি, ওই যে মাদারবোর্ড খুললেই দেখছো অনেক আইসি পাও। তারপর কি বজ্রপাত ও বজ্র নিরোধকে এটাকে বাধা দিতে। তারপর কি স্থির বৈদ্যুতিক রং স্প্রে করতে। ঠিক আছে, এ কয়েকটা মনে রাখা যাবে। এখন কথা তুই মনে রেখে আমি করবোটা কি? কিন্তু কিছুই বুঝলাম না, তাই না? আমাকে বুঝতে হবে না? আর আমরা না বুঝে ফিজিক্স পড়বো, এটা তো রীতিমতো অন্যায় হয়ে যাবে, বুঝছো? সো এখন আমাদের সুন্দর করে কাজ হইতেছে, কোনটাতে কীভাবে ব্যবহার হয় সেগুলো আমরা শিখবো। ফার্স্ট অফ অল কী মনে হয় এটা? ফটোকপি মেশিন। চেনা লাগে না? ওই যে ফটোকপি মেশিন, এখানে ওই যে এটা উঁচু করে ওখানে তোমার কাগজটা দেয় আর ভিতর দিয়ে কাগজ বের হয়ে আসে, তাই না? ওকে, এই যে ফটোকপি করতে এখানে কি হয় জানো? এর ভিতরে একটা রোলার আছে। কি বলতো? একটা কি আছে? একটা রোলার আছে। রোলার স্পেলিংটা কেমন হবে? এল কি না? আমি তো স্পেলিংটা তো ইংলিশটা বলতে পারতেছি না, বাংলায় লিখলাম রোলার, বুঝছো? বানানের কোনো ঝামেলা নেই, রোলার। ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে রোলারটা কি হয়? তুমি যখন সাদা পেপার দাও না, তোমার তো একটা পেপার থাকে, তাই না? হোয়াইট পেপার, এর ভিতরে লেখা থাকে না? লেখা তো থাকে। এখন দেখো সাদা পেপারের ভিতরে লেখা থাকে, এর ভিতরে একটা আলো ফেলা হয়। দেখছো কখনো? একটা আলো যায়, তাই না? ওই আলোটা একটু স্ক্যান করে ওই আলোটা কি করে, এর উপর একটা রিফ্লেক্ট ফেলে। মানে একটা আলো ফেললে তার একটা রিফ্লেকশন পায়। যেমন সাদা কাগজে তোমার এই যে খাতাটা আছে, খাতা এটা যদি দাও তাহলে এই যে সাদা যে অংশটুকু আছে, সাদা অংশটুকুতে আলো দিলে ওটা কী হবে? রিফ্লেক্ট করবে। এই যে আলো পড়তেছে, সাদা আলো রিফ্লেক্ট করতেছে। আর কালো যে অংশটুকু ওটা কি করে? আলো শোষণ করে না, আলো। এই জন্য আমরা কালো বস্তুকে দেখতে পাই, কারণ এই পুরাটা জায়গায় দেখো সাদাটা তোমার চোখে ভাসতেছে, ফুটে উঠতেছে, আর কালো যে অংশটুকু না ওটা কী করতেছে? আলোটাকে শোষণ করে নিতেছে। এই জন্য ওই জায়গায় অন্ধকার দেয়। এটা আসলে অন্ধকার, এটা আলোকিত, এটা অন্ধকার। এই যেহেতু পুরো আলোকিতের ভিতরে অল্প কিছু অন্ধকার, এই জন্য আমরা একটু লেখা দেখতে পাই, বুঝছো গল্পটা? তাহলে এই যে পুরা পেজের ভিতর তোমার এইটুকু জায়গায় লেখা আছে, তার মানে কী হবে? এখানে তুমি যখন আলো ফেলবা কী হবে বলো তো? এইটুকু আলো বাইরে প্রকাশিত হবার, এইটুকু আলো শোষণ করবে। যেই যে জায়গায় আলো শোষণ করলো সেখানে আবার রোলারের মাধ্যমে সেখানে একটা স্থির চার্জ দেওয়া হয়। কি বলতো? চার্জই তো করা হয়। তাহলে যেই যে জায়গায় আলো পৌঁছালো না, তার মানে কি এই কালোগুলো না অন্ধকার, ওই জায়গায় কী করা হয়? স্থির চার্জ দেওয়া হয়। তাহলে আবার কি দেওয়া হলো? রোলারের মাধ্যমে ওটাতে চার্জ দেওয়া হলো। এখন চার্জ দেওয়ার পর এর ভেতরে অনেক কালি থাকে না? অনেকগুলো কালি থাকে। সেই কালি ছোট্ট ছোট্ট কণাগুলো যেখানে চার্জ ছিল সেই চার্জের উপর দিয়ে ওগুলা লেগে যায়। তারপর এটা আবার কেউ সুন্দর করে আর একটা মানে মোটামুটি উপর একটা চাপ দিয়ে সুন্দর করে এটা ফিনিশিং করে দেয়, দিয়ে আমরা ফটোকপি পেয়েছি। মূল গল্পটা একটু আইডিয়া পেয়েছি। তাহলে কি হয়? আলো ফেলার মাধ্যমে আলো কিছু রিফ্লেক্ট করে আর কিছু শোষণ করে। চার্জ গিয়ে কোথায় লাগে? শোষণ করা আলোতে। সেই শোষণ করা আলোর উপর কী পড়ে? কালি গিয়ে পড়ে। বুঝছো? মূল গল্প বুঝছি? ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। ঠিক আছে, ফটোকপি বুঝছি। এটা দেখো ভ্যান্ডিগ্রাফ, এই মেশিনটা দেখছো? এই ভ্যান্ডিগ্রাফ। আচ্ছা, এটা কি করা হয়? এটা হচ্ছে পটেনশিয়াল বাড়ানোর জন্য। কি বলতো? পটেনশিয়াল বাড়ানো। পটেনশিয়াল মানে বুঝি বিভব, বুঝি না? পটেনশিয়াল বাড়ানোর জন্য, পটেনশিয়াল বা বিভবটা বাড়ানোর জন্য। বিভব মানে কি আসলে? ভোল্টেজ না? এই যে ভোল্টেজ বাড়ানোর কাজে এটা ইউজ করা হয়, বুঝছি? ঠিক আছে, এখন দেখো এটা কী করা হয়। মনে করো এই যে দণ্ডটা যেটা আছে,
এখানে কোন কালি নেব? কালো নেই। আচ্ছা, এই যে অংশটুকু আছে না, এটাতে তুমি মনে করো চার্জটা বাড়াইতে চাইতেছো, এখানে মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, সো ওখানে কী করতে চাচ্ছ? চার্জ আরও বাড়াইতে চাচ্ছ। তাহলে এর ভিতরে একটা চার্জ আছে, আর এখানে দেখো একটা হচ্ছে অপরিবাহী একটা বেল্ট নেওয়া হয়েছে, একটা বেল্ট। ওই বেল্টটা কি? অপরিবাহী, মানে কি পরিবহন। আচ্ছা, যেহেতু পরিবহন করে না, তার মানে এই কি পরিবাহিত হয়ে যাবে? পরিবাহিত হয়ে যাবে না। সো এখানে এরকম একটা বেল্ট ঘোরানো হয়, দেখো একটা বেল্টের মতো একটা ঘোরানো হইতেছে। একটা বেল্টের মতো যখন এইভাবে যখন ঘোরাবা, এই বেল্টের এভাবে ঘুরতেছে না, এভাবে ঘুরতেছে। এখন এখান থেকে দেখো স্প্রে করে কিছু তুমি পজিটিভ চার্জ দিতেছো, স্প্রে করে কিছু চার্জ, মানে পজিটিভ চার্জগুলো স্প্রে করে ওর উপর ছেড়ে দিতেছো। ছেড়ে দিলে ওটা যেহেতু পরিবাহী না, তার মানে এর উপর চার্জগুলো আটকে থাকবে না, আটকে থাকবে। আর ঘুরতেছে, ঘুরতে 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 এখানে যাওয়ার পর এখানে আরেকটা এরকম একটা এর সাথে একটা স্পর্শক আছে। তার সাথে যুক্ত করা আছে এই স্পর্শকটা যুক্ত করা আছে ওই বেল্টের উপর। বেল্টে একদম স্পর্শ করে আছে, একদম যে মানে ওর উপর চাপ দিয়ে আছে এমনটা না, ওর উপর হালকা লাগালাগি অবস্থায় আছে। হালকা লাগালাগি অবস্থায় থেকে ওটা আবার কার সাথে যুক্ত আছে? তোমার ওই ধাতব পাতের ভিতর আছে। তাহলে এর ভিতর যে পজিটিভ চার্জগুলো দিতেছো, এ তো পরিবহন করতে পারে না, তাহলে এর গায়ের উপর শুধু লেপ্টে থাকবে কিনা? লেপ্টে থাকবে। এ যখন ঘুরতে ঘুরতে এখানে যাবে, তখন কী হবে? ওই যে স্পর্শকের মাধ্যমে ওটা দেওয়ার কোথায় জমা হবে? তোমার যে এখানে চার্জ দরকার, ওই যে দণ্ড পরিবাহী, তাই সেখানে জমা হবে। এইভাবে মনে করে এখানে তোমার ছিল হচ্ছে 10 ভোল্ট, সেটা বাড়ায়া 20 ভোল্ট, সেখান থেকে বাড়ায়া 50 ভোল্ট, সেখান থেকে বাড়ায়া 100 ভোল্ট, এইভাবে ভোল্টটা বাড়ানো যায়। তাহলে ভোল্টেজ বাড়ানোর জন্য যেটা ব্যবহার করে সেটার নাম কি ভাইয়া? ভ্যান ডি গ্রাফ। বুঝছো? তো এখন বিষয়টা হলে এটা কন্টিনিউয়াসলি এখানে দিলে ওখানে যায় কেন? এটা অপরিবাহী না, এর উপর যখনই যতটুকু চার্জ দেবা সব চার্জ ওখানে কি থাকবে? জমা থাকে, মানে উপরে থেকে যায়। আর এখানে যে চার্জগুলো দিবে পুরাটা ছড়ায় যাবে না, পুরাটা ছড়ায় যাইতেছে। তাই সব সময় এর উপর যেহেতু চার্জগুলো সবসময় জমা থাকে, তাই সবসময় এর উপর কি থাকে? ভোল্টেজটা সবসময় এর ভিতর বেশি থাকে। আর আমরা জানি ভোল্টেজ বেশি থেকে কমের দিকে যায়, বেশি থেকে কমের। তার এই জন্য এখানে যখন স্প্রে করবা সবসময় এখানে গিয়ে জমা হবে। তার মানে আমরা যদি কোনো বস্তুতে ভোল্টেজ বাড়াইতে চাই, আমরা কোন যন্ত্র ব্যবহার করব? কোন যন্ত্রের নাম বলো? ভ্যান ডি গ্রাফ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই যে ভ্যান ডি গ্রাফ যন্ত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। তারপর দেখি জ্বালানি ট্রাক, দেখছো না? এই যে ট্রাক। এখন এই যে ডিজেল, পেট্রোল বা গ্যাস এরকম বিভিন্ন জ্বালানি যারা পরিবহন করে, সেসব ট্রাকের সাথে এটা দেখছো কি না, বা এটা থাকা উচিত? যদি না থাকে তাহলে এটা অন্যায় করতেছে। এটা কি হয়? এই ট্রাকের পিছনে একটা শিকল, দেখছো? এটা দেখছো? পাক্কা মার হবো, সাবাস, ভালো লাগছে। তাহলে এখন এটা কেন ঝুলানো হয় বলো তো? তাই না? এই যে সাবাস, দেখ মাশাআল্লাহ। এখন দেখো এর চাকা ঘুরতেছে না, এই চাকা যে কন্টিনিউয়াসলি এই যে পাকার উপর যে রাস্তার উপর ঘুরতেছে, আমরা ওই যে স্ট্রিট হইতে শুরুতে দেখছিলাম না, বাচ্চা যদি এই যে হামাগুড়ি দিয়ে যায় তাহলেও কি হয়? চার্জ দিতে হইতে পারে। তো এই যে চাকা বারবার ঘুরতেছে, ঘর্ষণ হইতেছে, এর ভিতরে একটা চার্জ জমা হইতে পারে না? এই চার্জ যে জমা হইতেছে, চার্জ জমা হইতে এর ভিতরে অনেক জ্বালানি আছে না, যদি এখানে চার্জ হয়ে যদি হুট করে যদি ফায়ারিং হয়, বুঝতেছ, এই ট্রাকটা উড়ে গিয়ে কোথায় গিয়ে পড়বে? কারণ এর ভিতরে যে পরিমাণ জ্বালানি আছে। সো এই জন্য কী করা হয়, যখনই এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ জমা হইতেছে, তখন এর সাথে একটা শিকল দেওয়া হয়। শিকল আবার কোথায় দেওয়া হয়? মাটিতে। মাটির বিভব সবসময় শূন্য। তারপরে তুমি যত খুশি বিভব দাও না কেন, ওটা মাটি থেকে টুপ করে চলে যাইতে পারে। তাহলে যে পরিমাণ ভোল্টেজ এখানে অতিরিক্ত জমা হইতেছে, চার্জ জমা হইতে, এটার সাথে সাথে কোথায় চলে যায়? এই জন্য যাতে বিপদটা না হয়, ইনশাআল্লাহ। বুঝতে পারছো? ঠিক আছে। এই জিনিসটা মোটামুটি একটা তোমার নলেজ আছে, ভালো, খুবই ভালো। এই যে দেখো, এটা পরিচিত মনে হয় আইসি, তাই না? সিপিইউ খুললে মাদারবোর্ডের ভিতরে এই যে সাইডে কোথায় র্যাম লাগানো থাকে, তারপরে এই যে প্রসেসর, এটা মানে প্রসেসর, তাই না? এই যে প্রসেসর থাকে, তারপরে এই যে ক্ষুদ্র অনেকগুলো আইসি আছে। আইসিগুলো দেখতে কীরকম? অনেক কিছু এই যে ছোট, তাই না? এই যে এইরকম অনেকগুলো বিন্দুর মতো আছে। এই যে এখন এই যে আইসিগুলো আছে না, আইসিগুলো খুবই সেন্সিটিভ, বুঝছো? খুবই সেন্সিটিভ, বিশেষ করে কোথায়? যেগুলো শীত প্রধান দেশ আছে না, শীত প্রধান, আমরা এই যে দেখছিলাম ওই যে বাচ্চারা হামাগুড়ি দিয়ে এটা সেটা হয়, সেটা বিশেষ করে শীত প্রধান দেশে ভালো হইতো, তাই কি না? কারণ শীত প্রধান দেশে বাতাস শুষ্ক থাকে, মানে বাতাসে কোনো পানি থাকে না। সে শুষ্ক না থাকার কারণে ওগুলো ওইভাবে জমা হইতে পারে, বুঝছো? আর আমাদের দেশে এটার প্রবণতা তুলনামূলক কম। গ্রীষ্মপ্রধান দেশে বা যেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেখানে এটা কম হয়। শীত তৈরি বেশি হয় কোন জায়গায়? শীত প্রধান দেশে। এখন শুষ্ক শীত প্রধান দেশে এই যে আইসিগুলো আছে, এখন আইসি এখানে যে আছে না,
এখন কোনোভাবে তুমি যদি আইসি নিয়ে কাজ করতেছো, আইসি লাগাবা, খুলবা, এটা সেটা করবা, তো এগুলা যে তুমি যেখানে যে করতে যাচ্ছ, এখানে এর এখানে 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 টাচ করবা, এখানে এখানে কাজ করবা, করতে গেলে তোমার হাতের সাথে এগুলো ঘষা খাবে না? ঘষা খেলে দেখা যাবে তোমার হাতের থেকে ইলেকট্রন এখানে চলে যাইতেছে, আবার ওখান থেকে ইলেকট্রন তোমার হাতে আসতেছে। চার্জের একটা বিঘ্নতা হবে না? চার্জের বিঘ্নতা হলে দেখা যায় ঠাস 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 করে এতগুলো আইসি নষ্ট হয়ে যাবে। বুঝতেছো কি একটা ঝুঁকিপূর্ণ কাজ? তুমি টাচ করতে গেছো, ঠিকঠাক করতে গেছো, তোমার টাচ খেয়ে আইসিগুলা খুবই সেন্সিটিভ একটা পার্ট। তো এই জন্য কী করা হয়, তোমাকে সুন্দর একটা টেবিল নেওয়া হয়। দেখো একটা টেবিল মনে করো, এটা হইতেছে মনে করো যে একটা টেবিল, এই যে মনে করো একটা টেবিল, এই টেবিলের উপর এটা হচ্ছে ধাতব একটা টেবিল নেওয়া হয়। ধাতব বলতে পরিবহন করতে পারে হয়তো লোহা বা কপারের, বুঝছো? তো এইরকম একটা হইতেছে ধাতব না, এরই উপর কী নেওয়া হয়, তোমার এই সার্কিটগুলো নেওয়া হয়। তাহলে কি হবে, তার মানে এখানে যদি চার্জ হয় সাথে সাথে এগুলো কোথায় চলে যাবে? ধাতব দিয়ে মাটিতে চলে যায়। আবার আরেকটা কাজ করে, তুমি যে হাতে স্পর্শ করো না, তোমার হাতও তো সেন্সিটিভ, এই হাতের উপর একটা গ্লোভস পরা হয় এমন টাইপের, যেটা কি হয় তাপ মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সেই তার নিয়ে তোমার কাঁধে আবার মাটিতে দেওয়া হয়। বুঝছো কঠিন অবস্থা? তার মানে একে তো মাটিতে দিছো, তুমি যে মানুষটা যেখানে যে কাজ করবা, তোমার হাতেও ওই রকম একটা গ্লোভস দেওয়া থাকবে যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, এবং সেটা আবার কোথায় দেওয়া থাকবে? মাটিতে। তার মানে কোনো ক্রমে যদি একটু বিদ্যুৎ এদিক সেদিক হয়, সাথে সাথে কোথায় চলে যাবে? মাটিতে, যাতে এই পার্টসগুলো নষ্ট না হয়। বুঝতে পারছো? তাহলে এইরকম যদি কখনো দেখো যে আইসিগুলো নষ্ট হইতেছে, তার মানে বুঝবে চার্জের কিছু ঝামেলা হইতেছে। তখন কি করতে হবে, হাতের সাথে লাগায় মাটিতে দিবা, ওটার সাথে লাগায় টেবিল থেকে মাটিতে দিবা, দিয়ে দেখবা যে হইতেছে হ্যাঁ হিসাব বরাবর। ওকে, ঠিক আছে, আল্লাহ ভরসা, এটা আমরা বুঝতে পারছি। তারপরে আসি বজ্রপাত নিরোধক। আচ্ছা, বজ্রপাত নিরোধকে এই জায়গায় যন্ত্রটা হলে কি, এই যে আমরা বজ্রপাতের কথা শুনছি না, বিভিন্ন জায়গায় দেখলাম, ওটা কি খোঁজে? উঁচু জায়গায় খোঁজে। এখন তোমার যে বিল্ডিংয়ের উঁচু জায়গায় এখানে একটা সেফ, এটা কি মসজিদ নাকি? মসজিদ মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে বিল্ডিংয়ের ওপর এই যে এইরকম একটা দণ্ড, ধাতব একটা দণ্ড দিবা, এইরকম একটা দ্বন্দ্ব, ধাতব দণ্ড দিলে ও সবসময় কি খোঁজে? উঁচু জায়গা। আর উঁচু জায়গার পাশাপাশি যদি ধাতব দণ্ড হয়, ওরা খুশি না? ধাতব দণ্ডতে ইলেকট্রন তাড়াতাড়ি চলে যাবে। এই যে ধাতব দণ্ড এখানে বিল্ডিংয়ের উপরে দিলা, আবার বিল্ডিংয়ের গা বে কোথায় দিতে হবে? মাটিতে। এই যে মাটিতে সেট করে কেমনে হয়, এই যে এরকম এরকম এরকম। ওকে, তাহলে এই যে এই বিল্ডিংয়ের এটাকে আস্তে আস্তে কোথায় দিবা? মাটিতে। তার মানে ওটার কানেকশন কার সাথে আছে? মাটির সাথে। সো এখন যদি ওখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয় বা হয়তো বিশেষ করে যদি বজ্রপাত হয়, কোথায় আসবে? এটা পছন্দ করবে, এই পরিবহন ক্ষমতা ভালো, টাচ করে এখানে পড়বে, এখান থেকে নিচে গিয়ে পড়বে। এখান থেকে নিচে গিয়ে পড়লে কী হবে? তোমার কোনো চাপ নেই। যা হইলে তোমার কোনো চাপ নেই, এমন এখন বিষয়টা হলে এটাকে তুমি যে স্পর্শ করে থাকো, তাহলে কী হবে? তাহলে একটু উষ্ণ লাগবে, কিন্তু অত বেশি একটু, তারপরে বিষয়টা আছে, হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু বিদ্যুৎ অনেক বেশি আয় নিতে হবে, তো কিন্তু বিষয়টা হইতেছে এখন হচ্ছে ইলেকট্রিসিটি। দেখো তোমার বাসার যে কারেন্ট আছে না, তোমার বাসার কারেন্টের প্রত্যেকটা কারেন্টের সাথে দেখবা যে হইতেছে মিটারের নিচে একটা আর্থিং লাগানো আছে, তাই না? দেখছো এটা? এই যে আর্থিং, এই আর্থিংটা কী করা হয়, এই যে তোমার অতিরিক্ত যে চার্জগুলো আছে বা এই যে চার্জ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, এই চার্জগুলো আবার কোথায় চলে যায়? মাটিতে চলে গেলে কী হয়, একটা বিভব পার্থক্য তৈরি হইতেছে না, ওখান থেকে একটা ভোল্টেজ আসতেছে আর নিচে জিরো, এই জন্য সব কিছু চলা ইজি হয়। কিন্তু ওটার ভিতর দিয়ে যেহেতু চার্জ যায়, তুমি আর্থিং টাচ করছো, টাচ করে কখনো সমস্যা হয়? যে কোনো একটা তার জায়গায়, তাই না? বাট এবং সেটা খোলা তার, ওপেন তার, বাট কিছু হয় না। কেন কিছু হয় না জানো? এই যে আর্থিংটা যেটা তোমার আছে মাটিতে, যেটা চলে গেছে, এটার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি না তোমার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি? তারের, ও তো লোহা বা অ্যালুমিনিয়াম বা কি কপারের তৈরি, আর তুমি হইতেছে এই তো রক্ত মাংসের তৈরি। তোমার ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে কষ্ট বোধ করবে, আর ওই ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে ভালো বোধ করবে। সো এখন যদি তুমি একটা জায়গায় যদি দেখো যে তোমার সামনে একটা সুন্দর একটা প্রশস্ত রাস্তা আছে, আর একটা সরু রাস্তা আছে যে রাস্তায় যাওয়া যাইতেছে না, তাহলে তুমি কোন রাস্তাতে যাবা? প্রশস্ত সুন্দর আরামসে যাবা, বা এমন একটা পাইপ, চওড়া পাইপ, সুন্দরভাবে পানি যাইতে পারতেছে, আরেক জায়গায় খুব সরু, যাইতেই পারে না, তাহলে পানি কি ওই দিকে যাইতে যাবে? যাবে কোন দিক দিয়ে? বড় রাস্তা। সো এই যে আর্থিং, ওটার ভিতর দিয়ে এত সুন্দর বিদ্যুৎ যাইতে পারে, ও এত স্মুথলি যাইতে পারে, তোমাকে পছন্দই হয় না। তোমাকে পছন্দই হয় না যে তোমার ভিতর দিয়ে কেন যাবে, বুঝছো ঘটনা? সো ওর ভিতর দিয়ে যায়, তোমাকে পছন্দ হয় না। কিন্তু এখন যে একটা কাহিনী করো, একটা কাহিনী কী করো জানো? একটা কাহিনী নিচে কাটবা, বুঝছো? নিচে কাটার পর এখানে হইতেছে তুমি ভদ্রলোক, এবার এখন টাচ করবা,
তাইলে দেখো কাহিনী কী হয়। কারণ এবার ঝুলতিছে, তুমি ধরছো নিচে কাটছো, ওর মাটি স্পর্শ করে আছে, এবার মাটি যাইতে যাবে কার ভিতর দিয়ে, এবার তুমি খবর বুঝবে, বুঝছো? তাহলে কী করে, যদি এখানে আর্থিংটা কেটে যদি মানুষ এখানে ধরে, কেটে ধরে, তাইলে খবর আছে। বাট এমনিতে মাটিতে থাকা অবস্থায় টাচ করলে কোনো ঝামেলা নেই, বুঝছো? এই জন্য কেটে কুটে গেলে ওটা একটু ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা আমি মোটামুটি। আর এই যে বাসার উপর কী লাগাই রাখবা তাইলে, একদম বাসার উপর একটা এরকম লম্বা একটা দণ্ড লাগাই রাখবা, তার ভিতর তার দিয়ে আবার মাটিতে দিবা, তাইলে বেশ রিল্যাক্স। যদি এমন মনে হয় যে আমার বাসা হইতেছে কি বজ্রপাত হওয়ার মতো একটা সম্ভাবনাময় একটা এলাকায় আছে, তাইলে এই কাজটা করে রাখলে ভালো হয়, বুঝতে পারছি? ঠিক আছে, এটাও আমরা বুঝলাম। তারপর কি আছে? ওকে, এই যে এটা একটা বিষয়। এখন দেখো শক ওয়েভ, এটা কখনো দেখছো? এটা দেখো একটা প্লেন, যুদ্ধ বিমানের মতো শক্তিশালী, এরা কি করে এত দ্রুত এরা যায়, মানে কখনো সবচেয়ে দ্রুত চলে কে? সবচেয়ে দ্রুত চলে আলো, তাই না? সবচেয়ে দ্রুত চলে আলো। দ্রুত আলো কত চলে? সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার আলো, তাই না? আলো যেটা চলে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, 3 × 10⁸ মনে হয়, 10⁸ মিটার, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আর এয়ার যেটা চলে না, AIR, এটা সি অফ কার, এটা লাইটের, বুঝছো? লাইটের এটা। আর এয়ার যেটা আছে না, এয়ার কত চলে? সেকেন্ডে প্রায় 330 মিটার, কত? 330 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে কতখানি? 330 মিটার, বুঝছো? ভালো স্পিড বলতে এটা যদি তুমি কিলোমিটার প্রকাশ করো না, একটু হিসাব করে দেখবে, কিলোমিটার প্রকাশ করলে প্রায় 1200 কিলোমিটার পার আওয়ার। বাইক কত স্পিডে চালাইছো? 80, 90, 100-তে চালাইলেই অন্ধকার দেখা যায়, তাই না? সেটা যদি 1200 কিলোমিটার পার আওয়ারে চালাও, কী অবস্থা হবে? তাহলে এটা দেখো, এই যে এটা কত? 1200 কিলোমিটার পার আওয়ার। আর নর্মালি প্লেন কত চলে জানো? যে প্লেনগুলো আছে, প্লেন প্রায় নর্মালি চলে হচ্ছে 500 কিলোমিটার পার আওয়ার। এই যে বিমানগুলো চল না, এবং হচ্ছে রিসেন্টলি হচ্ছে সম্ভবত চায়নাতে একটা হইতেছে, বা ওই যে বুলেট ট্রেন বা শক্তিশালী আরও কিছু ট্রেন হয়েছে, সেটা কত চলে? সেটা মনে হইতেছে 700 মনে দেখলাম, 700 কিলোমিটার পার আওয়ার, মানে প্লেনের দ্রুত, এবং প্লেনের চেয়েও দ্রুত বেগে ট্রেন চলতেছে। তার মানে দেখো, তুমি বাইক চালাও হইতেছে 80 to 90 কিলোমিটার পার আওয়ার, তাই না? 90 কিলোমিটার পার আওয়ার চালাইলেই দেখবা যে হইতেছে, হ্যাঁ বোঝা যাইতেছে, ফিল হইতেছে, একটু টোকা খাইলে কই যে উড়ে যাবা। তো এইরকম একটা অবস্থা, সেই জায়গায় এই অবস্থায় চলে একটা প্লেন চলে এত, বা বুলেট ট্রেন এত চলে, কিন্তু কোনো ক্রমে তোমার স্পিড যদি প্রায় 1200 বা এর কাছাকাছি হয়, 1200 ওভারটেক করে, মানে এটা একটু হিসাব করে দেখবে, বুঝছো? হিসাব করে দেখলে প্রায় 1200-র মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এটা যদি হয়, তার মানে এখন তোমার কী অবস্থা বলো তো? তোমার গতি যদি শব্দের বেগের চেয়ে বেশি হয়, কার বেগের চেয়ে বেশি? শব্দের যে বেগ আছে তার চেয়ে যদি বেশি হয়, তাহলে এখানে এমন একটা তীব্র একটা শব্দ সৃষ্টি হয়, এটাকে বলা হয় শক ওয়েভ। কী বলা হয়? এখন দেখো, এই প্লেনের এই শব্দের সাথে, মানে এর স্পিড আর শব্দের বাধা খেয়ে এইরকম একটা সার্কেলের মধ্যে সৃষ্টি, এবং এটা বিশাল একটা শব্দ সৃষ্টি হয়। এখন দেখো, বজ্রপাত হয় না, বজ্রপাতে কিন্তু ব্যাপক একটা শব্দ হয়। এই বজ্রপাত যখন হয়, তখন এই যে ইলেকট্রিসিটিগুলো দ্রুত আসে না, তোমার উপর থেকে নিচে পড়তে চাচ্ছে, এই যে দ্রুত আসতে গিয়ে এরা মাঝে মাঝে কারের চেয়ে বেশি বেগে আসে, শব্দের বেগের চেয়ে বেশি বেগে। তার মানে কি, এই যে 330 মিটার পার সেকেন্ড বা 1200 কিলোমিটার পার আওয়ার, 1200 বা 1300, এর চেয়েও বেশি বেগে আসতে চাই। যখন এর চেয়ে বেশি বেগে আসতে চাইবে, তখন কি হবে? শক ওয়েভ সৃষ্টি হয়, এবং বিশাল একটা ঝলকানি সৃষ্টি হয়, বিশাল একটা শব্দ সৃষ্টি হয়। শব্দ একটা তো হইতেছে তার ইঞ্জিনের শব্দ, আর এটা হইতেছে সবসময় হয়নি, এটা মানে এত স্পিডে, এগুলা দেখো খুব সরু না, এগুলা প্রচুর স্পিড দিতে পারে, প্রচুর স্পিড দিতে, এবং খুব হালকা জিনিস। এর স্পিড দিয়ে সব বিমান স্পিড দিতে পারে না। এ অনেক সময় চলতে হুট করে এত বেশি স্পিড দিয়ে ফেলে, শব্দের বেগ পার হয়ে যায়, তখন এরকম বিশাল একটা বিকট শব্দ হয়, এরকম একটা সার্কেলের মতো দেখা যায়, একটা ধোঁয়ার মতো দেখা যায়, বুঝছো? মানে বিষয়টা বোঝো, আমি হইতেছে এরকম দিলাম, শব্দ পাইছো না? তো এইরকম দিব, তুমি শব্দ পাবা, বা আমি এখান থেকে মাইকে বলবো, তুমি শব্দ পাবা। সেই শব্দটা কত দূরে যায়? সেকেন্ডে 330 মিটার। এটার এরকম শব্দ হইতেছে, সেই শব্দটা তুমি নিচে থেকে পাওয়া। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, এ চলতেছে শব্দের আগে, মানে ওর যে শব্দটা হইতেছে, সেই শব্দটা তোমার কাছে পৌঁছাবে, তারপর সে তোর কাছে যাবে। আমি তোমার কথা বলতেছি, তোমার কাছে যাওয়া আমার দেরি হবে না? আর এই গতি তোমার শব্দ যাওয়ার চেয়ে বেশি। এই অবস্থায় সেই শব্দটা তাকে পিছনে ফেলে দিয়েছে,
বুঝতেছ অবস্থা? শব্দটাকে পিছনে ফেলে এর সামনে চলে গেছে। এই শব্দটা তখন বিকট আকার ধারণ করে এখানে একটা বাস্টের মতো শব্দ হয়। এটাকে বলা হয় কি? শক ওয়েভ। বুঝছি? এটাকে বলা হয় শক ওয়েভ। তো এই শক ওয়েভ হওয়ার কারণে বজ্রপাতে এরকম বিশাল একটা শব্দ হয়, বুঝছো? ঠিক আছে, তারপরে এগুলা বই তারপরে পড়বা, বইয়ে দেখবা যে প্রত্যেকটা লাইনে মার্ক করে দেখবা, আর কিছু নতুন নতুন শিখবাও। ওকে, শক ওয়েভ শিখছি। এই যে এখন দেখো স্থির বৈদ্যুতিক রং স্প্রে, এরকম রং স্প্রেগুলো দেখছো? বা এটা বা হইতেছে বিভিন্ন গাড়ি রং করা, বা হইতেছে এই যে বা বিভিন্ন এই যে অনেক সময় যে এই স্টিলের হচ্ছে দরজা বা জানালা রং করে না? আচ্ছা, এইরকম যে বিষয়, এটা কি করে জানো? এই যে এখন দেখো বিষয়টা হইতেছে কি, তোমার মনে করো যে হচ্ছে স্টিলের একটা হইতেছে দরজা, স্টিলের একটা হইতেছে মনে করো এই যে এটা হইতেছে একটা দরজা। এখন দরজাতে কি করা হয়? এই দরজার সাথে দেখবা হইতেছে একটা লাইন দেওয়া হয়, বিদ্যুতের একটা লাইন এটার সাথে দিয়ে এটা মাটির সাথে দেওয়া হয়। কোথায়? মাটির সাথে দেওয়া মানে কি ভোল্টেজ 0। আবার তোমার এই যে যন্ত্র আছে না, এই যন্ত্রের সাথে একটা তার দিয়ে সেখানে উচ্চ ভোল্টেজ দেওয়া হয়, কি হাই একটা ভোল্ট দেওয়া হয়। অ্যান্ড হাই ভোল্ট দেওয়ার পর তার এখানে যখন দেবে তখন দেখো এটা দেওয়ার কারণে তোমার এর ভিতরে যে রঙগুলো আছে না, এগুলাও ভোল্টেজ হয়, এর ভিতর ভোল্টেজ চলে আসে, মানে চার্জ তৈরি আসে। তাহলে এর ভিতর কি পজিটিভ, এর ভিতর পজিটিভ, আর এটা কি জিরো বা নেগেটিভ হয়ে আছে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ আসতে চাইবে না, এই জন্য দেখবা দরজাগুলোতে সুন্দর করে দিলেই রং হয়ে যায়, কারণ এ নেগেটিভ চার্জ, এ পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জের সাথে সুন্দরভাবে যেতে, এমনকি স্মুথ হয়ে পুরোটা ছড়াই যায়, তাই না? একদম স্মুথ হয়, কারণ হাতে রং করলে কোথাও বেশি কোথাও কম হয়, এটা অনেক স্মুথ হয় না? বুঝতে পারছো? সেটা কিভাবে হয়? স্থির বৈদ্যুতিক রং মেশিন, রং স্প্রে নিয়ে, এবং সেটাও হয় কিসের কারণে? স্থির বিদ্যুতের কারণে। এতখানি কি আমরা বুঝতে পারছি? বলো তো। আচ্ছা, আশা করি আমরা এতখানি বুঝতে পারলাম। ঠিক আছে, তারপর এই যে তারপর আমাদের ম্যাথ শুরু। ঠিক আছে, এখানে তো একটা ওই যে নতুন আমাদের কোন জিনিসটা দেওয়া উচিত ছিল? দেখো আমরা অনেক কিছু শিখছি না, অনেক কিছু শেখার ছিল, বোঝার ছিল, জানার ছিল, পাশাপাশি হইতেছে ম্যাথমেটিক্সও করতে পারবো ইনশাল্লাহ। এবং দেখো ফিজিক্সের মজা আছে না, পুরাটা তোমার বাস্তবের সব জায়গায় মিলে যাইতেছে, একদম দেখবা যে হইতেছে হ্যাঁ এটা আমি করছি, এটা আমি করতাম, এটা আমি জানতাম, এটা আমি কোথাও না কোথাও করছি, কিন্তু এই জিনিসটা বুঝি নাই, এখন সেটা বুঝতেছি, কোথাও না কোথাও মিলে যাবে। এগুলো সব কিছু সুন্দর করে মিলে যাবে ইনশাল্লাহ, বুঝছো? সো এইভাবে মিলে যাওয়ার জন্যই সামনেতে নতুন কিছু, এই যে আবার মনে করো এখানে আমি ওটা অ্যাড করি না, সামনেতে নতুন কিছু টপিক, দ্যাট মিনস তুমি প্রশ্ন পাবো। টেক এ রেস্ট, ওকে, রিল্যাক্স। তার মানে এখন আমরা একটু ম্যাথ করবো, নেক্সট ক্লাসে ম্যাথ করলে আমরা দেখবো যে মোটামুটি ওকে। সো ওকে, সব কিছু বুঝে একটু কি একটা আসতেছে না যে হ্যাঁ আমি এখন ফিজিক্সের একটা পাণ্ডিত্য অর্জন করতেছি ইনশাল্লাহ। মোটামুটি শুধু ম্যাথ করতেছি তা না, ম্যাথের পাশাপাশি কি কেন হয় সব বুঝতেছি। ফিজিক্স বুঝলে ভালো লাগবে, বুঝছো? একটা সময় দেখবা ফিজিক্স একটা ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, যে হ্যাঁ এটা সব বোঝা যায়, ফিল করা যায় ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সেই ধারাবাহিকতায় ক্লাসগুলো লাগানোর চেষ্টা করব, আশা রাখি ভালোভাবে চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।